নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে সারাদিন কিন্তু আমরা বাজেটের দিকে নজর রেখেছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনায় যারা যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ করাবই, তবে জানিয়ে রাখি এই বাজেট কি জনমুখী বাজেট? এই বাজেটে কি আখেরে উত্তরবঙ্গের কোনো লাভ হলো? উত্তরবঙ্গের মানুষের কি প্রত্যাশা পূরণ হলো? এই সমস্ত আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন চেম্বার অফ কমার্সের সদস্য প্রদ্যুৎ শাহ মহাশয়, আপনাকে ভারত টিভিতে স্বাগত। সেই সঙ্গে রয়েছেন আরো দুজন রাজনীতিবিদ। আমার বাদিকে রয়েছেন শ্রী গৌরাঙ্গ চৌহান মহাশয় তৃণমূলের তরফ থেকে, অন্যদিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রী বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়। এবারে আপনাদের সবাইকে আজকে ভারত টিভিতে স্বাগত। তবে আপনাদের প্রত্যেককে জানাই, আজকের যে বাজেট হলো সেই বাজেট নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। প্রথমেই প্রদ্যুৎ বাবুর কাছে যাব। প্রদ্যুৎ বাবু, এই যে বাজেট, এই বাজেট কি জনমুখী বাজেট? আপনারা তো ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জড়িত, কি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি ভারত টিভির এই বাজেট নিয়ে আলোচনা করবার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আমি সকল কর্মকর্তাদের এবং ভারত টিভিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার কো প্যানেলিস্ট যারা আছেন তাদের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে বাজেট আমাদের ২৬-২৭ অর্থবর্ষে যে বাজেট হলো সেই বাজেট গোটা ভারতবর্ষের জন্য এই বাজেট। আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামো হওয়ার জন্য বাজেটের ক্ষেত্রে আমাদের একটা বিষয় সবসময় মাথায় আসে, সেটা হচ্ছে একটা দেশের বাজেট। সেখানে দেশ কি অবস্থায় চলবে তার একটা মূল্যায়নের জায়গা আছে। রাজ্য হিসাবে আমরা কি পাচ্ছি সেখান থেকে রাজ্যবাসী হিসাবে আমাদের একটা মূল্যায়নের জায়গা থাকে, এবং আরেকটু ক্ষুদ্র পরিসরে আমরা যে অঞ্চলে বাস করি সেখানে আমরা কেমন এই বাজেটের সুফল পাবো সেই ব্যাপারে একটা আলোচনার জায়গা আসে। একদম। তো প্রথমেই বাজেটের যদি আমি সমগ্র ভারতের পরিপ্রেক্ষিতে আমি ধরি, তাহলে বাজেট অবশ্যই আমাদের অর্থনীতিকে চালিত করবে। বাজেট আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, আর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কাজ হবে সেখানে আমরা অবশ্যই সাধারণ নাগরিকরা সেখান থেকে আমরা সুফল পাব। এটা অর্থনীতির একটা সহজ সরল একটা তথ্য। এবারে আমাদের এই বাজেটে আমরা যদি ভারতবর্ষের বাজেট হিসাবে আলোচনা করে দেখতে পাই, এখানে মূলধনী যে ব্যয়, সেই মূলধনী ক্যাপিটাল যে এক্সপেন্ডিচার সেটা বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ার ফলে আমাদের অর্থনীতিতে একটা গতি আসে। তো এই দিকে প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হয়েছে, এটা একটা ভালো সংকেত। এবং আধুনিক সময়ে পৃথিবী যেদিকে যাচ্ছে সেই দিকে সরকারের যে নজর, সেই নজরটি পরিপূর্ণভাবে আছে, যার ফলে সেমি কন্ডাক্টর যে এখন যে চিপস আমাদের যেটা একদম প্রতিটা জিনিসে আমাদের দরকার, সেখানে বাজেটে সংস্থান রাখা হয়েছে মোটা অর্থে। এবং যে বায়োকেমিক্যাল, বায়োফুয়েল এই সমস্ত জায়গাতে বাজেটে প্রবিধান রাখা হয়েছে। তো সেই দিক থেকে আমাদের যে বাজেট হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা বিগত দিনের যদি আমাদের এই সরকারের ধারাবাহিকভাবে সরকার চলছে, এইটা একটা স্টেবল গভর্নমেন্ট আছে। তো বাজেট তো ১ বছরের জন্য শুধু হলেই দেশের লক্ষ্য হয় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই ধারাবাহিক প্রক্রিয়াটা পালন করবার না প্রদ্যুৎবাবু, বলছি ক্ষুদ্র শিল্পের জন্য প্রায় ১০,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য ১০,০০০ আমাদের উত্তর দিনাজপুর জেলা বা মালদা বা দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে এই ক্ষুদ্র শিল্পের একটা যথেষ্ট পরিসর দেখা যায়। আপনারা ব্যবসায়িক সংগঠনের ক্ষেত্রে অনেক রকম প্রচেষ্টা করে থাকেন, তো সেই ক্ষেত্রে কি কোনো এই এলাকার এই অঞ্চলে কোনো লাভ হবে? এই জায়গাটাই বলতে গেলে এবার আমি আমার উত্তরবঙ্গের যে সেই জায়গাটা আমি এখানে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ১০,০০০ কোটি টাকার এমএসএমই সেক্টরে বরাদ্দ করা হয়েছে। আমাদের যে এই জেলা বা আমাদের আশপাশের যে জেলা উত্তরবঙ্গ, এটা আমরা
আমাদের এই এমএসএমই সেক্টরের উপরেই আমাদের অর্থনীতিটা বিশেষভাবে টিকে আছে। এবং এমএসএমই সেক্টরটা দেশের অর্থনীতিতে সবচেয়ে মূল পরিচালকের ভূমিকা পালন করে। একদম। সেখানে যদি আপনার সংস্থান হয়, সেখানে যদি বাজেটে বরাদ্দ থাকে, তার সুফল হলে ছোট ছোট যদি শিল্প কারখানাগুলি, যেগুলি কর্মসংস্থানের, এটা একটা সবচেয়ে বড় মাধ্যম। কর্মসংস্থান বড় বড় শিল্পে আমরা দেখতে পাই যে সেখানে অটোমেশন কাজ করে। এখানে আমাদের যে ক্ষুদ্র শিল্প, সেখানে কিন্তু আমরা শ্রম নির্ভর শিল্প, সেখানে মানুষ সেখানে যুক্ত হয়, মানুষের অনেক শ্রমিকের সেখানে বারাণসী শিলিগুড়ি রেল করিডোর বলা হচ্ছে। এবারে এটা তো গেল সেই আপনার এমএসএমই ক্ষেত্রে আমাদের সুফল আমরা পাবো। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এই যে শিলিগুড়ি এবং বারাণসী বা দিল্লি পর্যন্ত যাবে যে হাই স্পিড করিডোর, রেল করিডোর হচ্ছে, এটা কিন্তু আমাদের অর্থনীতিকে ত্বরান্বিত করবে। এই হাই স্পিড রেল যোগাযোগের ফলে সময় যেমন কমবে, যারা ট্যুরিস্ট তারা আসবার জন্য এখানে উৎসাহ পাবে, আর আমাদের এই উত্তর বাংলা শিল্পের জন্য, বিশেষ করে আমাদের এই পর্যটন শিল্প, সেটা সকলকেই আকৃষ্ট করে। আমাদের এই পশ্চিমবাংলার প্রেক্ষিতে যদি বলি, পশ্চিমবাংলায় উত্তরবঙ্গ একটি এমন একটি স্থান যেখানে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা আছে এবং উন্নতি হচ্ছেও। সেই জায়গায় এই রেল ব্যবস্থাটা আমরা মনে করি আমাদের এই পর্যটন শিল্পের ক্ষেত্রে, এবং এই হাই স্পিড করিডোরকে ব্যবহার করে আমাদের উত্তরবঙ্গের যে কাঁচামাল, যেমন পাইনাপেল, যেমন কমলালেবু, এইগুলি অল্প সময়ের মধ্যে আমরা অনেক জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা পাঠাতে পারবো। এটা আমাদের কাছে একটি বড় আশার দিক। আচ্ছা, প্রদ্যুৎ বাবুর কথা শুনলাম, তবে একটু রাজনৈতিক ক্ষেত্রে তো আসতেই হয়, বিজেপির কাছে পড়ে যাচ্ছি। আগে গৌরাঙ্গবাবু, আপনার কাছে প্রশ্ন, যিনি এই যে প্রদ্যুৎবাবু যেটা বললেন, উল্লেখযোগ্য বিষয় যে এমএসএমই ক্ষেত্রে, এই ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যে এত বরাদ্দ করা হয়েছে, আমাদের রায়গঞ্জ, উত্তর দিনাজপুর বা লাগোয়া যে জেলাগুলো আছে, সেই ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের বিকাশে কি এটা সহযোগিতা করবে? দেখুন, কেন্দ্রীয় বাজেট 26-27 যে বাজেট নির্মলা সীতারামন পেশ করলেন, এই নিয়ে নভেম্বর পেশ করলেন, 9 বার ধরে পেশ করে যাচ্ছেন। কিন্তু যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো যেগুলো যে বিগত বাজেটে যে সমস্ত ঘোষণা করা হয়েছিল, সেইগুলো তো এখন পর্যন্ত ফুলফিল হতে পারেনি। যেমন জল একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের বরাদ্দ টাকা সেটা একদম কোথায় গেছে, কি বৃত্তান্ত, কোনো জল জীবন মিশন, সেই জায়গাটাতে কোনো দেখা যায়নি। আজকে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের কথা বলা হয়, কিন্তু এই যে বাজেট যদি দেখা যায় যে 10,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, কিন্তু প্রান্তিক যে সমস্ত বিড়ি শ্রমিক হোক বা আমাদের এখানে আমাদের এখানে তো ছোট ছোট কলকারখানাই নেই, ছোট ছোট জায়গাই নেই, সেই জায়গাগুলোর উপরে জোর দেওয়া উচিত ছিল। আমাদের এখানে যদি আমরা যদি স্বাস্থ্যের কথা বলি, এখানে এইমস নিয়ে আলোচনা করা বা এইমস করা উচিত ছিল। আমরা ভেবেছিলাম যে এই বছরটাতে হয়তো ভোটমুখী রাজ্যের জন্য হয়তো এইমস ঘোষণা হয়ে যেতে পারে। সেটা করলে তো আপনাদেরই অসুবিধা হতো না, কোনো অসুবিধা ছিল না তো। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি মানুষের ক্ষেত্রে দেখুন, কেন্দ্র সরকারকেই করতে লাগবে, রাজ্য সরকার সহযোগিতা করবে। তো এই সময়টাতে যেহেতু পশ্চিমবঙ্গে ভোট, তো জনবিরোধী তো সরকার ওনারা বলছেন এবং ভোটমুখীর জন্য সেই জায়গাটা কিন্তু এই বছর হলো না, মানে আর কোনোদিনও হওয়ার সম্ভাবনা হয়তো নেই। এটা করা উচিত ছিল। আজকে দেখুন যে সমস্ত প্রকল্পগুলো আজকে তো ছাত্র যুবদের জন্য, যুবক সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই। কর্মসংস্থান কিভাবে হবে এবং কত মানুষের চাকরি হবে, কত মানুষকে চাকরি দেওয়া যাবে। না, ক্ষুদ্র শিল্পের প্রতি তো জোর দেওয়া হয়েছে। মহিলাদের জন্য একটা আলাদা প্রকল্পের কথা বলা, মহিলাদের জন্য আলাদা প্রকল্পের কথা বলা হয়েছে, কিন্তু এখানকার মহিলারা ওই কন্যাশ্রী পাচ্ছে, এখানকার মহিলারা রূপশ্রী পাচ্ছে, এখানকার মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এবং এখানকার স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে ছোট ছোট মাদুরের কাজ,
কেউ কেউ আমরা যখন সব সেলফ হেল্প গ্রুপগুলো দেখি, তো কেউ হয়তো মাদুরের কাজ, বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকছে, কিন্তু এটা মনে হয় সমাধান না। মহিলাদের অ্যাকাউন্টে ওনারা যা বলছিলেন যে কমপক্ষে 5,000 বা 10,000 করে টাকা একটা মহিলাদেরকে স্বনির্ভর করবার জন্য এইটা দেওয়া উচিত ছিল। এই যে দেখলাম যে কি দিদি কি প্রকল্প যেন একটা দিদি প্রকল্প দিয়েছেন ওনারা, সেই প্রকল্পের মাধ্যমেও হয়তো 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 আরো টাকা মানুষের কাছে আছে, টাকা ক্যাশ দেওয়া দরকার, যার ফলে তারা সরাসরি হয়তো কোনো ব্যবসায় বা কোনো কাজে যুক্ত হতে পারবে। এই যে 10,000 কোটি টাকার কর্মসংস্থানের কথা বা MSME এর কথা বলা হচ্ছে, সেগুলো কোথায় যাবে, মাথায় দিবে না কে কোথায় ব্যবহার করবে সেটা নিয়ে নিঃসন্দেহে একটা প্রশ্ন থেকে যায়। সরাসরি মানুষের কাছে আমাদের অর্থনীতিবিদ বলেছেন বাংলার গর্ব বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সময় মানুষের কাছে সরাসরি টাকাটা দেওয়া দরকার ছিল, যদি তারা পেত তাহলে সরাসরি সেখান থেকে তারা নিজেকে তুলে ধরতে পারত, সেটার কোনো বিষয় নেই। এই জন্য আমরা এই বাজেট কতখানি সাধারণ মানুষের কাজে লাগবে কি লাগবে না সে নিয়ে কিন্তু প্রশ্ন 9 বার হয়েছে, কিন্তু ভারতের অর্থনীতি 5 ট্রিলিয়নের কথা বলা হচ্ছে, কিন্তু এদিক থেকে বিদেশ থেকে ঋণ নিচ্ছে ভারতবর্ষ কিন্তু ঋণ মুক্ত নয়। ভারত ঋণ নিয়ে আছে, একমাত্র অটল বিহারী বাজপেয়ীর সময় ভারতবর্ষ ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করেছিল এবং ঋণ মুক্ত হয়েছিল, এবং ভারত ঋণ দেওয়া শুরু করেছিল পার্শ্ববর্তী দেশগুলোকে। না, উন্নয়নশীল দেশ প্রয়োজনে তো লোন নিতেই পারে, উন্নয়নশীল দেশ চক্র, কিন্তু যদি আরো বেশি আমরা যদি নিজেকে স্বাবলম্বী করে নিতে পারি, তাহলে আমরা কেন লোন নিতে পারবো না? আজকে যাদের ক্ষেত্রে এই স্বাবলম্বী হওয়ার জন্যই তো ক্ষুদ্র শিল্পে বরাদ্দ করা হচ্ছে, যাতে ছোট ছোট ক্ষেত্রে আরো বিনিয়োগ হয়। ছোট ছোট ক্ষেত্রে তাহলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তাদের জন্য করা দরকার। ছোট ছোট পার্কের জন্য তো শুধুমাত্র অফিসগুলোতে বসে থাকলে বা এমনি মানুষ যাবে অ্যাপ্লিকেশন করবে সেরকম তো হবে না। একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ক্ষুদ্র শিল্পের জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যেতে পারতো, হয়তো করলে পরে সেখানে মানুষ সরাসরি গিয়ে। কি মনে হয় যে বাংলার ক্ষেত্রে কি প্রাপ্তি হলো? বাংলার ক্ষেত্রে কিছু বাংলা বঞ্চিত হয়েছে, লাস্ট 9 বার ধরে যেরকম করে বঞ্চিত হয়েছে সেরকম ক্ষেত্রে বাংলা বঞ্চিত হয়ে আসছে। বাংলার তো নামই উচ্চারিত হয়নি একবারও, আর সুতরাং বারাণসী শিলিগুড়ি রেল করিডোর, সামান্য রেল করিডোর এমনি তো আমাদের দেখুন শিলিগুড়ি থেকে অলরেডি প্রচুর ট্রেন আমাদের সব জায়গা থেকে যাওয়াও যায়, এটা একটা এমনি করিডোর ছিলই আগে থেকে। তো সুতরাং ওটাকে নতুন করে একটা হাইলাইট করার কোনো মানে না। শিলিগুড়ি থেকেও সব জায়গায় যাওয়া যায়, আমাদের মালদা থেকেও সব জায়গায় যাওয়া যায়, তো সেটা নিয়ে খুব একটা যে লাভ হবে এটাতে মনে হয় না। আপনি শিলিগুড়ি আর মালদা বললেন, এই ক্ষেত্রেই বলি, এই যে 2 দিনাজপুর, সেটা তো একটা মনে হয় না যে উত্তরবঙ্গও নয় দক্ষিণবঙ্গও নয়, একটা মাঝখানে কিছু। আগে যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন, দুজন অধ্যাপক ছিলেন, চিকিৎসক ছিলেন। হ্যাঁ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিষয় আমরা দিনাজপুরই আলাদা একটা জায়গা মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো দিনাজপুর, তো ওনারা বলছেন দিনাজপুর মানেই তো বাংলাদেশ দিনাজপুর, সেই জন্য বাংলাদেশ থেকে যারা এসেছে এখানটা বাংলাদেশি বেশি থাকছে, সেই জন্যই হয়তো ওনারা হয়তো উন্নয়নের জন্য কোনো কিছু চেষ্টা করেনি। তবে ওভারঅল যেটা মনে হয় যে ভারতবর্ষের অর্থনীতি এটাতে শিল্পপতিদের, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষদের কোনো প্রকার উন্নয়ন এখানে নেই। শিল্পপতিরা কিছু আয়ুর্বেদের ক্ষেত্রে কিছু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আয়ুর্বেদের ক্ষেত্রে, এবং কিছু এই কন্টেন্ট ক্রিয়েটার স্কুলে কন্টেন্ট ক্রিয়েটার কিছু অ্যাপগুলোকে হাইলাইট করে দেওয়ার জন্য, জিএনজির মতো কিছু অ্যাপগুলোকে হাইলাইট করে দেওয়ার জন্য শিল্পপতিদের এটাতে সুবিধে হবে। আজকে যার ফলস্বরূপ আজকে নির্মলা সীতারামন যখন করছেন বাজেট পেশ করছেন, সেন্সেক্স নিফটি সব একদম ডাউন পড়ে গেছে সব। ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিশাল একটা চেঞ্জ সাথে হয়েছে। তাতে মানুষের ক্ষেত্রে যারা সংস্থাগুলোর ক্ষেত্রে লগ্নি করা ছিল, যে ইনভেস্টমেন্ট করা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক তাদের ক্ষতি হয়েছে। আজকে তেলের দাম, পেট্রোল, ডিজেল, খনিজ পদার্থের দাম বাড়ানোর কথা বলা আছে। আর খনিজ পদার্থের মধ্যে থেকে তো পেট্রোল, ডিজেল, এই ধরনের রান্নার গ্যাস এগুলো তো থাকে। আজকে রান্নার গ্যাসের শ্রমিক সাধারণ মানুষের কথা চিন্তা করতে গেলে প্রথমে
রান্নার গ্যাস, তেলের দাম কি করে কন্ট্রোল হবে, সোনার দাম কি করে কন্ট্রোল হবে। আজকে মানুষের নাগালের বাইরে চলে গেছে, 1,80,000 টাকার কাছাকাছি চলে গেছে। মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ, নিচের মানুষরা বিয়ের জন্য সোনা কিনতে পারছে না বা কাউকে দেওয়ার জন্য। মানুষের অর্থনীতি একটা বিশাল একটা চেঞ্জ দেখা দিচ্ছে, এবং সেটা বড় লোক শ্রেণীর মানুষের মধ্যে, বড় লোকদের ডেভেলপমেন্ট হচ্ছে, নিচের স্তরের মানুষদের কিন্তু খুব একটা ডেভেলপ। কারণ এই যে এমএসএমইর কথা এটা 9 বার বলা হয়ে গেছে, লাস্ট 8 বারে বলা হয়ে গেছে, কিন্তু উন্নয়ন কোথায় হয়েছে? এই জায়গাটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মনে হয়। বেশ, এবারে আসি বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ দা, এই যে দুজন যে বললেন এই পুরো বিষয়টা নিয়ে, বাজেটটা নিয়ে একটাই প্রশ্ন প্রথমে, এই বাজেট কি উত্তরবঙ্গের মানুষের জন্য জনমুখী বাজেট? কি মনে করেন? এটা একটা ঐতিহাসিক বাজেট, উন্নয়নের পথে বাজেট, বিকশিত ভারত গড়ার বাজেট। তো বিকশিত ভারত যদি হয়, উত্তরবঙ্গ অটোমেটিক বিকশিত হবে। উত্তরবঙ্গ তো আর ভারতের বাইরে নেই। তাই যে বাজেটটা হয়েছে সেই বাজেট হচ্ছে মানে সর্বসাধারণের কথা ভেবেই সেই বাজেটটা করা হয়েছে। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। বিরতির আগে যেই আলোচনায় ছিলাম বিশ্বজিৎ বাবুর সঙ্গে, বিশ্বজিৎ দা, তৃণমূল থেকে বলা হলো বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন কলকারখানার বিষয়। আমি উত্তরবঙ্গের বিষয়ে স্পেসিফিক আসি, সেটা হচ্ছে উত্তরবঙ্গে কলকারখানা নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি রয়েছে, এটা কেন বাজেটে তুলে ধরা হলো না? ক্ষুদ্র শিল্পের কথা বলা হয়েছে, তো ক্ষুদ্র শিল্প যে দেশের মানে সার্বিকভাবে এটা তো সার্বিকভাবে ঘোষণা হচ্ছে, তা এখানে উত্তরবঙ্গ বলে আলাদা করে তো ঘোষণা করার দরকার নেই। ওনারা জয় বাংলা বলে না, উত্তরবঙ্গ জয় বাংলা বলে, কিন্তু আমাদের কথা, উত্তরবঙ্গটা বিজেপিরই কথা।
আপনাদেরই লোকজন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলেন বা তার আগে যারা রাজনীতিবিদরা আছেন তারাই বলেন। তার জন্য হচ্ছে যে এখানকার কথাটা ভাবা হয়েছে, তার জন্য আপনার যে শিলিগুড়ি বারাণসী যে হাই স্পিড রেল ব্যবস্থা কথা এখানে প্রকল্পের কথা বলা হয়েছে, আর সেটা যদি যখন চালু হবে অটোমেটিক ভাবে এখানকার অর্থনৈতিক পরিকাঠামো বন্ধ হয়ে যাবে। তো বিষয় হচ্ছে যে বিষয় না, উনি যেটা যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানে বিহার বাংলা উড়িষ্যা করতেছে, মানে দেশটাকে বিভাজনের কথা বলছে, কারণ ওনাদের তো অভ্যাস হয়েছে জয় বাংলা বলে বলে। তো যারা জয় বাংলা শব্দ বলে, যে বাংলাটাকে বাংলাদেশের সাথে দিয়ে দিতে চায়, তারা তো এই সব শব্দ বলবে। এই আক্রমণে পরে আসছি। আমার কাছে একটা প্রশ্ন, 2024 সালে এই রায়গঞ্জ লোকসভার ভোটের প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলে গিয়েছিলেন উত্তরবঙ্গে এইমস হবে। এইমসের দাবি কিন্তু একটু আগেই তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই, এবং এই এইমসের স্বপ্ন কিন্তু আবারও দেখিয়ে গিয়েছিলেন সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিমহান্সের একটা কেন্দ্র বা একটা ক্যাম্পাস উত্তর ভারতে হবে। কি বলবেন, এই নিমহান্স কি উত্তরবঙ্গে কোথাও হচ্ছে? শুনে বিষয় হচ্ছে যে এইমসের কথা আমরা যেমন বলছি, এখানকার লোক সেটা চাচ্ছে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। উনি যে কথাটা বলছে, গোরামবাবু যে কথা বলেছে, এখানে এইমস হওয়ার কথা ছিল পানিসারাতে, কিন্তু উনাদের রাজনীতির মানে ইসে এটা তো হয়ে গেছে, দ্বিতীয় ব্যাপার, পার্লামেন্টে এইমসের দাবি করা হয়েছে, আমাদের অমিত শাহজি এইমসের কথা বলেছে উত্তরবঙ্গ হবে, বারবার বলা হয়েছে। আমার রায়গঞ্জে আমাদের সাংসদ কার্তিক চন্দ্র পাল পার্লামেন্টে দাবিও করেছে, চিঠি চাপাটি চলছে, এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রীকে পত্র দিয়েছে যে জমি অধিগ্রহণ করার জন্য। যে জমি অধিগ্রহণ করে অটোমেটিক এমসের কথা হবে। একটা রাজ্যে দুইটা কেন তিনটা এমস হতে পারে, কিন্তু ওনারা তো অনেক জায়গা আছে, জায়গা তো আছে, কিন্তু ওনারা হতে দেবে না। কারণ হচ্ছে কি, ওনারা জানে যদি নিজের জায়গায় কিছু করেন তাহলে কেন বাধা দেবো? ব্যাপারে যে জমিটা তো অধিগ্রহণ রাজ্য সরকারকে করতে হবে। কেন্দ্রের তো নিজস্ব জমি আছে। কেন্দ্রের জমি থাকলেও যে জমিটা অন্য কাজে আপনারা কি স্পেসিফিক রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেই করতে চাইছেন এইমস? শুনে আমাদের সাংসদ রায়গঞ্জ লোকসভার কথা বলতে, আমি রায়গঞ্জের ছেলে, আমি স্বাভাবিক রায়গঞ্জের কথাই বলবো, রায়গঞ্জে হোক এইমস আমি তো চাবো। এই লড়াইটা আপনারা দিল্লিতে কেন করছেন? শুনে লড়াই সব জায়গায় আছে, মাঠে ময়দানে সব জায়গায় আছে। আমরা পথে ঘাটে এমনি আন্দোলনও করছি, আপনি দেখেছেন আমি খুব এই এইমস নিয়ে লড়াই করছি, রেল নিয়ে লড়াই করছি, আমি খোঁজ দিলে আমি তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারপরে আমি এইমস নিয়ে লড়ছি। কিন্তু যাদের লড়াইটা করার কথা তারা লড়াই করছে না, কারণ জানে এইমসটা হলে ওনাদের ভরাডুবি হবে। কোথায় লড়াই, কোথায়? না লড়াইয়ের বিষয় নেই, ওনারা লড়াইয়ের বিষয় নেই। লড়াই কেন করতে হবে? যদি কোনো জায়গায় উন্নয়ন হয় তাহলে এই সরকার তো সবসময় পাশে রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই বাংলার ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে উন্নয়নের জন্য। আজকে আমরা ওনাদের ভালো কাজকে স্বাগত জানাই, অবশ্যই আনবো কয়েকটি ট্রেনের কাজ এবং আপনি বললেন এইমসের কথা, একটা উল্লেখযোগ্য বিষয়, এটা রায়গঞ্জের মানুষের একটা বড় সেন্টিমেন্ট। একদম এইমস ধাঁচের হাসপাতাল, এবং সেই জায়গাটায় কিন্তু এইমসের কোনো কথা কিন্তু বাজেটে পাওয়া গেল না, এবং সেখানে পাওয়া গেল যে নিমহান্সের একটা দ্বিতীয় ক্যাম্পাস উত্তর ভারতে হবে। সেখানে উত্তর পূর্বও বলা হয়নি, উত্তর ভারতে হবে। এবারে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 2024 সালে করণদিঘির মাটিতে দাঁড়িয়ে তিনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন উত্তরবঙ্গে এইমস হবে, আপনারা বিজেপিকে জেতান, এই কথা বলে গিয়েছিল, এবং বিজেপি রায়গঞ্জ লোকসভায় জিতেছে। কিন্তু মিথ্যা যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, বারবার করে যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়, আজকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি, কারণ তৃণমূল কংগ্রেসের মিথ্যাবাদী। কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি মিথ্যাবাদী না হয়, খালি আপনি এখানে তো খালি দান চক্র খুলে আছে না বিশ্ববাবু, ঠিক আছে? হওয়ার কথা ছিল, ইনাদের সরকারের সময় এইমসটা তো কল্যাণীতে চলে গেল। এখানে মুখ্যমন্ত্রীকে বারবার পত্র দেওয়া হচ্ছে এইমসের জন্য জমি অধিগ্রহণ করে দেওয়া হচ্ছে, কারণ জানে উত্তরবঙ্গ পার্মানেন্ট ভারতীয় জনতা পার্টি ঘাঁটি হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টিতে পার্মানেন্ট ঘাঁটি না, তার জন্য উত্তরবঙ্গে সরকার পশ্চিমবাংলা চলছে, সরকার চলার পর সেই জমি যদি চেয়ে থাকে তাহলে
তাহলে আপনারা দিতে পারছেন না কেন? কেন দিতে চাইছেন পারবে না না? কেন? অবশ্যই কোনো পত্র নেই। এইমস যে হবে, উত্তরবঙ্গে যে এইমস হবে বা উত্তর দিনাজপুরে এইমস হবে তো সেটা কি কেন্দ্রীয় সরকার আগে ঘোষণা করবে? তো ঘোষণা না করার আগে জমি এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলছে। ঘোষণাই করেন নাই। শোনেন, কোথাও ঘোষণাই নাই। আগে ঘোষণা না করে দিয়ে বলেছে যে আপনারা জমি অধিগ্রহণ করে দেন, আপনার একটা রাজ্যে দুইটাও এইমস করা যেতে পারে। ওনারা কি বলছে? ওনারা বলছে যে একটা রাজ্যে দুইটা এইমস হতে পারে না। এই অভিযোগ কাকে বলেছে? কোথায় বলেছে? কবে বলেছে? কোথায় বলেছে? বলতে হবে। একদম না। জমি অধিগ্রহণের জন্য সরকারকে, রাজ্য সরকারকে পত্র দিয়েছে, চিঠি কে দিয়েছে? কেন্দ্র সরকার। কিন্তু কোথায় আপনি সোশ্যাল মিডিয়াতে একটু দেখেন না প্লিজ, আমি মনিটরকে বলবো, আমি দেখাতে বলবো লেটারটা। শুনেন প্লিজ। আপনার ভালো আমাদের চাই, আমরা দেখতে চারবার মিডিয়ার সামনে সে তার পত্র দেখি। শুনেন, এখানে গর্ব আপনাদের এটা হচ্ছে কি মানে একটা পাস কাটার ধারণা। না, না, pass কাটার ধারণা নয়। আপনাদের উত্তরবঙ্গকে আমাদের এখানে aims হলে সবাই জানি না বাবা। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এইমস চায়। আমি বলছি দায়িত্বের সঙ্গে না, এই এইমস কিন্তু একটা অর্থনীতির বড় অংশ কিন্তু অবশ্যই, অবশ্যই। এই এলাকার জন্য। কারণ এই এইমসের মাধ্যমে যেখানে একটা এইমস হয়, খালি এতে লোকের পরিষেবা স্বাস্থ্য আমি না, এখানে টোটো চালকরাও সেই মানে আমি একটা কথা বলবো, একটা বিষয় দোকান উঠবে, তাদের চায়ের দোকান হোটেল, ঠিক আছে? বলতে দিন। ধরে নিচ্ছি যে রায়গঞ্জের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে এইমস এর জন্য আমাদের হচ্ছে প্রবলেম আছে কোনো কারণের জন্য, রাজনৈতিক এটা থাকতে পারে। গোটা ভারতবর্ষে কি আজকে কোনো এইমস ডিক্লেয়ার হয়েছে? ওনাদের শাসিত 19টা রাজ্য রয়েছে, 19টা রাজ্য বিজেপি শাসিত রয়েছে, সেখানে কি এইমস এর জন্য কোনো ডিক্লারেশন রয়েছে? রায়গঞ্জে ছিল, হ্যাঁ। রায়গঞ্জে ছিল এবং পরবর্তীতে এই এইমস এর ইস্যু, এটা কি শুধুমাত্র তাহলে সেই সময় 2024-এ নির্বাচনকে টার্গেট করেই বলা হয়েছিল বিজেপির তরফে? ব্যাপারটা হাইকমান্ড নির্বাচনকে টার্গেট কি বলবেন? ভারতীয় আমরা চাই কি বলবেন? শুনে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যেটা বলে আর সেটা করে বলে গিয়েছিলেন। এইমস এর কথা যখন উঠল, এখানে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এইমস আন্দোলনের ক্ষেত্রে সর্বপ্রথম এবং প্রধান স্টেক হোল্ডার যদি হয়ে থাকে এই ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স। বিশ্বজিৎ আছেন, আপনারা যারা সাংবাদিকতায় আছেন তারা দেখবেন রায়গঞ্জে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এইমস উন্নয়ন নাগরিক কমিটি, রায়গঞ্জ এইমস উন্নয়ন নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটি প্রথম এই আমাদের জেলাতে এইমস এর জন্য ধর্মঘট ডিক্লেয়ার করেছিল এবং সেই ধর্মঘট একদম সফল। কর্মচারী অফিস থেকে প্রতিটা ব্যাংক, প্রতিটা জায়গায় আমরা সেই সেই ব্যাপারগুলো তো আমরা অনেকেই দেখেছি, জানি। হ্যাঁ। কিন্তু এবারে বিষয়টা হচ্ছে এবারে আমাদের উপলব্ধি করা বলছি, এইমসের যে দাবিটা সেটা কিন্তু রায়গঞ্জবাসীর বরাবরই ছিল। এটা রায়গঞ্জবাসীর এটা একদম আবেগের জায়গা, আবেগের জায়গা। এবং সেই জায়গাটাই কি কোনো কারণে 24 সালে লোকসভা ইলেকশনের সময় ধরে ফেলেছিল বিজেপি এবং তখনই কি ঘোষণা করা হয়েছিল? আমি আপনি কি মনে করেন? আমি ব্যবসায়ী সংগঠন হিসাবে এটা বলবো যে চেম্বার অফ কমার্স যে সদিচ্ছা নিয়ে এইমস এর জন্য লড়েছিল, রাজনৈতিক দলগুলি যদি সেই সদিচ্ছা যদি দেখাতে পারত, তাদের পরস্পরের যে মেলবন্ধনটা যদি ঘটাতে পারত, রায়গঞ্জে এইমস হতো। এবং রায়গঞ্জে যেখানে এইমস হওয়ার কথা ছিল সেইখানে আমরা নিজেরা গিয়ে জমিদারদের কে কে জমি দিতে চাইছে তাদের লিস্ট আমরা তৈরি করেছি, শুধুমাত্র সদিচ্ছার জন্য এবং রাজনৈতিক ফয়দা লোটার জন্য এইমসটা হয়নি। এটা তাহলে এই ক্ষেত্রেও কি তাই মনে হয়? এইবারে আমি এখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আছেন, রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। আমাদের এখন প্রশ্ন রায়গঞ্জের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে, সাধারণ নাগরিক হিসেবে পক্ষ থেকে, নিম্যান্স মানসিক হসপিটাল যেটা ডিক্লেয়ার করার কথা হয়েছে উত্তর ভারতে, সঞ্চালক মহাশয় ঠিক বলেছেন, উত্তর পূর্ব ভারত বলেননি, প্যাসিফিক উত্তর ভারত বলেছে। উত্তর ভারত, এই উত্তর ভারতের যে জায়গার কথা বলেছে সেরকম স্পেসিফিক স্থান নেই, সেইটা হোক আমাদের এই উত্তর দিনাজপুর রায়গঞ্জ।
যেটা আমরা এইমসের ক্ষেত্রে আমরা হারিয়েছি, সেটার অভাব যদি পূরণ করতে হয় এবং আমরা যদি তার সম পরিমাণে যদি কিছু পেয়ে যদি আমরা খুশি হতে পারি, আবেগটাকে যদি আমরা প্রশমিত করতে পারি, তাহলে আমাদের দাবি থাকবে নিমহান্স টু আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কোনো স্থানে হোক। বিশ্বজিৎবাবু, এই দাবি ব্যবসায়ী সংগঠনের দাবি, মানে এটা সাধারণ মানুষের দাবি, নাগরিকের দাবি। শুনুন, উনি যে দাবিটা করেছে ওখানে উন্নত দাবি না, এটা সারা রায়গঞ্জবাসীর দাবি, জেলাবাসীর দাবি, উত্তরবঙ্গবাসীর দাবি। না, আজকে তো ভারতীয় জনতা পার্টির সরকার চায় মানুষ পরিষেবা পাক, আর তার জন্য স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে মানে ঘোষণা করেছে, কিন্তু সেটা উল্লেখ, যেমন একটা উত্তর ভারতের কথা বলছে, কিন্তু বাকি যে জায়গাতে কোনো জায়গার উল্লেখ নেই। কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে প্রকল্প নতুন চালু হবে, এটা সরকার আজকের বাজেটে ঘোষণা করেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি যে আমাদের এখানে এইমস বা এইমস ধারছে বা কোনো মানে নিমহান্সের যে বিষয়টা উনি বললেন, সেটাও যদি হয় হতে পারে। আপনারা কি তদবির করবেন? শুনে, যেমন যে চেম্বার অফ কমার্সের থেকে তদবির চলছে, এখানকার ব্যবসায়ী মহলের তদবির চলছে, আর আমরা তো মানে জনগণের প্রতিনিধি, তো জনগণের বার্তাটা কিন্তু আমরা পৌঁছে বলতে পার্লামেন্টে, তার জন্য আমাদের সাংসদ আছে, নিশ্চয়ই কাজ করবে তার জন্য। আর আমরা চাই উনি যে কথাটা বললেন ওই দাবিটা পূরণ হোক, আর তার জন্য আমাদের এমপি নিশ্চয়ই। জমি জটে আটকে যাবে না তো? হ্যাঁ, জমি জটে আটকে যাবে না? জমি জটে তো চিরজীবন আটকে যাবে, কারণ হচ্ছে যে রাজ্য সরকার চায় না উত্তরবঙ্গ, এই শোষিত পীড়িত বঞ্চিত উত্তরবঙ্গ মানে শীত দ্বারা হয় না। আজকে শুনে এই যে রেল পথ বলেন, যাই বলেন, সমস্ত জমি অধিগ্রহণের ফলে আছে। তো ঘটনা হচ্ছে যে ওনারা যদি জমি অধিগ্রহণ করে দেয়, নিশ্চয়ই কেন্দ্র সরকার চাচ্ছে, সদিচ্ছা কেন্দ্র সরকারে আছে, কিন্তু তার জন্য কেন্দ্র সরকার বারে বারে রাজ্য সরকারকে বলছে, কিন্তু রাজ্য সরকার সেটা কর্ণপাত করছে না। কারণটা কি, যে ওনারা চাচ্ছে যে উত্তরবঙ্গে মানুষ মাত্র 57টা সিট, আর এটাকে নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী করতে গেলে অধিকারী মেলে করে। ওনার কাছে আসি, বলছি যে এইমস ঘোষণা করুক, আপনি বললেন এইমস আগে ঘোষণা করা হোক, তারপরে আমরা দেখছি। নিমহান্সের কথা উত্তরবঙ্গে বলা হয়েছে, মানে উত্তর ভারতে বলা হয়েছে, মাফ করবেন, উত্তর ভারতের জন্য বলা হয়েছে। উত্তরবঙ্গ বা রায়গঞ্জ, যেটা ব্যবসায়ী সংগঠন দাবি করলেন, আপনারা কি সেই ক্ষেত্রে দরজা খোলা রাখবেন? ডেফিনেটলি দরজা খোলা কেন, সাগরে যে আহ্বান জানানো হয়, ওনাকে বিশ্বজিৎবাবু বলছেন জমি জটে আটকে যাবে। আমি একটা বিশ্বজিৎবাবুদের অভিযোগ, সেই কারণে ওনাকে আমি বলি যে সময়টাতে ঘোষণা করা হয়েছিল, সেই সময়টাতে কেন্দ্রের সরকার ছিল কংগ্রেসের এবং রাজ্য সরকার ছিল সিপিএম এর। জমি অধিগ্রহণের সময় প্রথম বাধা যেটা হয়ে দাঁড়ায়, আমাদের ব্যবসায়ী সমিতির যে দাদা রয়েছেন উনিও জানেন, বলছেন যে এখানে কমিউনিকেশন, তখন NH-34 এক্সটেন্ডেড ছিল না, NH-34 এ কমিউনিকেশন একটা ছোট্ট সরু রাস্তার উপর দিয়ে NH-34 ছিল, যেটা এখন জমি অধিগ্রহণে যদি প্রবলেম হতো, তাহলে নির্মলা সীতারামন যখন ডিক্লেয়ার করেছিলেন এবং অমিত শাহের ছেলে জয় শাহ যখন রাস্তার প্রজেক্ট তৈরি করে, কই NH-34 এর কাজ তো আটকায় নাই, শিলিগুড়ি থেকে একদম শুরু করে একদম কলকাতা। সময় যখন এই যে NH-এর কাজটা শুরু হয়েছিল, আপনি হচ্ছে ডাল ঘোড়ার আগে সেটা স্তব্ধ হয়ে যায়, কারণ যে ডাল ঘোড়ার থেকে এদিকে জমি অধিগ্রহণ করতে পারেনি, জমি অধিগ্রহণ করতে আমাদের যে সাংসদ ছিল তার আমলে সেই জমি জটটা খুললো। এতদিন কেন বলছিলেন প্রত্যেকের মেলবন্ধন, সেই মেলবন্ধনেই তো আমরা বাইপাস পেয়েছি। শুনুন, মেলবন্ধনটা কখন হলো, যখন মানে তখন সারা এই জেলার লোক ওনাদের দিকে আঙুল তুলে বললো যে জমি বন্ধ করে দিয়েছিলেন তারপরে আজকে হয়নি। মূল কথা হচ্ছে যে সময় তো রাজ্য সরকারের পূর্ত দপ্তর দিয়েছে, এগুলো বললে হবে না। আমাদের যে ল্যান্ড
ল্যান্ড অ্যাকুইজিশন, ল্যান্ড কমিটি রয়েছে, ডিএম অফিসের মাধ্যমে একদম এটাকে সলভ করে দেওয়া হয়, এগুলো বিষয় নয়। আজকে যে সময়টাতে এইমস এর ঘোষণা করা হয়েছিল সে সময় কেন্দ্র রাজ্য তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় চলে যখন যায় তখন তৃণমূল কংগ্রেস ছিল ঠিকই, কিন্তু এয়ারপোর্টের প্রবলেম ছিল, ওখানে একটা ল্যান্ড হলে পরে একটা সরু পানি ছাড়া রাস্তার উপর দিয়ে যখন ডিক্লারেশন হয়েছিল তখন রাস্তা তৈরি হয়নি। এয়ারপোর্টের এখন পর্যন্ত রায়গঞ্জের ব্যবস্থা হয়নি, কারণ পেশেন্ট কিন্তু এক জায়গা থেকে আসবে না, আমাদের পেশেন্ট আসার জন্য কমিউনিকেশনের মেইন গ্যাপ ছিল, সেই জন্য হয়তো কল্যাণীতে চলে গেছিল। এখন তো ওনাদের সরকার রয়েছে, 14 বছর ধরে ডিক্লারেশন ওনারা করুন, রায়গঞ্জের জন্য এখন তো আমাদের হয়ে যাচ্ছে এবং প্লেনের জন্য জায়গা জমি দেখা শুরু হয়ে গেছে, এখন কমিউনিকেশন সমস্যা নাই, আপনারা করুন। ল্যান্ডে যদি রাজ্য সরকার না দেয় রাজ্য সরকার পদত্যাগ করবে, কিন্তু কখনোই না কোনো কিছু প্রজেক্টে কখনো বড় কথা বললেন। না যদি দেয়, আপনারা declaration দেবেন। উনি যে কথাটা বললেন না, পুরো চাকরিটা চলে যাবে। কেন চাকরিটা চলে যাবে? যদি পদত্যাগ করতেই হতো না, ওই আরজিকর কাণ্ডে যখন ওই আরে আরজিকর তো আপনাদের বানাবো। উনি পদত্যাগ আরে করতেন। আপনাদের না, বানাবো। উনাদের লজ্জা নেই। মানে আরজিকর আরজিকর কাণ্ডটা দুঃখজনক, আরজিকর কাণ্ডটা একটা ক্রিমিনাল অফেন্স, সেটা আমরা প্রত্যেকেই প্রতিবাদ করছি এবং করব, আজীবন করব। এটা এখন বিচারাধীন রয়েছে, তবে এই বিষয়টা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স নয়। প্রদ্যুৎ বাবু যেটা বললেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, উনি একেবারেই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ না কেউ উনি পদত্যাগের কথা বলছে তো, এটা কিন্তু উন্নয়ন, একদম এটা কিন্তু ডেভেলপমেন্ট। নিমহান্স হোক বা এইমস হোক, রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দেয়, ওনারা তো বলছেন যে শুধু চিঠি চাপাতি, রায়গঞ্জের অনেক নাগরিক প্রকল্পের জন্য ঘোষণা করতে পারে, বাজেট পেশ করতে পারে, আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সমস্ত কিছু রাজ্য সরকারের ব্যাপারটা রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে না। বিষয়বাবু একটা পয়েন্ট বলি, আপনি যে বাইপাসের কথা বলছিলেন, বাইপাসের ক্ষেত্রে তাহলে কি কোনো রাজ্য সরকারের প্রয়োজন ছিল? এই রাস্তাটা ভালো করে, ভালো রাস্তার কি প্রয়োজন ছিল রাজ্যের? সেই কারণেই জমি অধিগ্রহণ করে দিয়েছে। মানে কি স্বাস্থ্য ব্যবস্থা, মানে হাসপাতালের কি প্রয়োজন নেই? সেটা নিমহান্স হোক বা এইমস হোক, রাস্তার জন্য করেনি, উনারা করছে যখন এখানকার জনগণ মানে বিরোধ করা শুরু করলো, ওনারা যখন ভোট ব্যাংকে আদায় করবে, এই রোডটা যদি ন্যাশনাল হাইওয়েতে না হয় তাহলে দক্ষিণবঙ্গের লোক মানে ওনাদের পর খেপে যাবে, উত্তরবঙ্গের লোক খেপবে, তার জন্য মজবুরিতে লাস্টে অধিগ্রহণ করতে হলো। তো অধিগ্রহণ করার রাস্তা হয়ে গেল, মজুর করেও আবার একটা জায়গা উনি অধিগ্রহণ করতে পারেনি, সেটাও কিছুদিন আগে অধিগ্রহণ হলো, সে রাস্তা হওয়ার পর তারপর তো বাইপাসটা চালু হলো। আজকে যদি জমি অধিগ্রহণ করার ব্যাপারই থাকে না, ওই যে কি বলছে বেল ডাঙ্গা পার হয়ে কি বলছে, ওখানে একটা ফ্লাইওভার হচ্ছে কিনা, তো ওখানে ওই জায়গাটা বন্ধ হয়ে আছে, কৃষ্ণনগরে বন্ধ হয়ে আছে, কেন জমিগুলো অধিগ্রহণ করতে পারেনি? তো জমি অধিগ্রহণ করতে পারেনি বলে সেখানে বন্ধ আছে, সেই কাজটা বন্ধ আছে। ওনারা জমি অধিগ্রহণ করতে পারছে না কেন? কারণ হচ্ছে কি যে ওনারা হচ্ছে মানে সবাইকে খুশি করতে চায় না। এই বিশ্ববিদ্যালয়ের কথা ধরেই আসছি, অনেক কিছু প্রকল্প কিন্তু আটকে গেছে বা করা সম্ভব নয়, এটা কেন্দ্রের তরফে বারবার বলা হয়। জমি অধিগ্রহণ একটা বড় বিষয়। আপনার কাছে আসছি, তবে প্রদ্যুৎদের কাছে আসবো যে জমি অধিগ্রহণ, এখানে সমস্যাটা কোথায়? আপনি তো এইমস এর আন্দোলন করেছেন, আপনারা দেখেছেন, রায়গঞ্জের অনেক পরিবর্তন আপনারা দেখেছেন। এই জমি সংকট, জমি আন্দোলন, এটা কি শুধুই রাজনীতি? এটা তো সিপিএম কংগ্রেস দুজন যখন ছিল তখনও তো এই ধরনের অভিযোগ উঠতো। প্রদ্যুৎদা কি বলবেন? আমি এই জায়গায় আমার সমিতির শ্রদ্ধেয় যারা আছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি একটা লাইন শুধু বলবো। একদম। এই এইমস আন্দোলন করতে গিয়ে আমাদের চেম্বারের জেনারেল সেক্রেটারি শ্রী শঙ্কর কুণ্ডু মহাশয় সহ এখন যারা রাজনৈতিক জায়গায় আছেন, বিভিন্ন দলে তারা চলে গেছেন, আমরা কেস লড়বার জন্য দীর্ঘদিন
ব্যারাকপুর কোর্টে আমরা যাতায়াত করেছি। সেইখানে যাতায়াত করতে গিয়ে কেস চলাকালীন আমাদের দুজন সদস্য যাদের নামে এফআইআর হয়েছিল তারা পরলোক গমন করেন, এই পৃথিবী থেকে চলে যায়। তো এইমসের কথা উঠলে আমাদের তাদের কথা মনে পড়ে, সেই হিসাবে আমি কথাটা বললাম। এবার আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, আমি বরাবর বিশ্বাস করি এবং আমরা দেখেওছি এটা, যদি রাজনৈতিকভাবে কোনো ফয়দা লোটার মানসিকতা না নিয়ে যদি জনগণের মঙ্গলের জন্য, জনগণের উন্নতির জন্য যদি সঠিক চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ কাজ করতে আসে, তবে রাজ্য এবং কেন্দ্র উভয়ের মধ্যেই মেলবন্ধন তৈরি হবে। কারণ আমরা জানি প্রতিটা সরকারই, কি আমাদের রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, তারা দেশের উন্নয়ন, জনগণের উন্নয়নের জন্যই তারা সরকারে বসে আছে। আজকে কেউ বলতে পারবে না যে আমরা অনুন্নয়নের জন্য বসে আছি। প্রত্যেকেই আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কর্ম করে চলেছে। তো যদি তাদের এই সদিচ্ছার জায়গাটা যদি সঠিকভাবে আন্তরিক হয় এবং আমার লাভ হবে কি কোন দলের লাভ হবে সেই হিসাব না করে যদি মনে করে যে আমাদের জনগণের লাভ হবে, আমার অঞ্চলের জেলাবাসীর লাভ হবে, তাহলে জমি জটি হোক আর যে জটি হোক, কোনো জটি জট না, সেটা খুব সহজেই আমরা নিরসন করে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারি। না, একটা সময় যেটা আপনাকে প্রশ্নটা করলাম, যে সেই সময় তো কেন্দ্রে কংগ্রেসের সরকার এবং এখানে সিপিএম এর সরকার, বামফ্রন্টের সরকার। তো সেই ক্ষেত্রেও কি একটা টানাপোড়েন দেখা গিয়েছিল যে কে লাভ হবে, সেই কারণে হলো না। এইখানে আপনাদের প্রত্যেককে, নাগরিক সমাজকে আন্দোলনে নামতে হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাই যদি বলতে হয় না, মানে সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে এখনো, এখন কেন্দ্রে বিজেপি, রাজ্যে পুনরাবৃত্তি তো হচ্ছে। আমরা তো সেই সময় বলতাম, দেখুন আমরা তো রাজনৈতিক লোক না, আমরা সাধারণ লোক। এই ক্ষেত্রে বলে রাখি আপনাকে, এই ক্ষেত্রে কি মনে হয় যে এখানকার যারা রাজনীতিবিদরা রয়েছেন, আপনারা দুজন সঙ্গে রয়েছেন, আরো অনেকে দেখছেন, কেউ খারাপভাবে নেবেন না, এটা কি মনে হয় যে রাজনীতি, মানে রায়গঞ্জের রাজনীতিবিদরা তারা কি শুধু পোশাক পরিবর্তন হচ্ছে, তাদের ভেতরটা পরিবর্তন হচ্ছে না? এই কারণে কি এই দ্বন্দ্বটা থেকেই যাচ্ছে? শুনুন, কিছু প্রশ্ন আছে যেটা আপনি করলেন, তার উত্তর দেওয়াটা বড় মুশকিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন, পোশাকই তো পরিবর্তন হয়, ব্যক্তিত্বগুলি তো ওনারাই থেকে যান। সেই কারণেই কি দ্বন্দ্বটা থেকেই যাচ্ছে? দ্বন্দ্বটা থেকে যাচ্ছে। এবং আমি মনে করি এবং আমার সংগঠন মনে করে, সেই সময় আমরা রায়গঞ্জবাসী, আমরা দীর্ঘদিন ধরে আমরা রায়গঞ্জের ইতিহাস আলোচনা করে, রায়গঞ্জ খুব দুর্ভাগা জায়গা, ডিপ্রাইভড জায়গা। এই যে বিষয়টা উনি বললেন, রায়গঞ্জ খুব দুর্ভাগা জায়গা, একটু কারণ বলে দেবো, একটা শুধু বলে দেবো। সেই সময় যদি যার মুখ দিয়ে ডিক্লেয়ার হয়েছিল প্রিয়রঞ্জন দাসমুন্সী যদি ওই অবস্থায় না চলে যেতেন, আমাদের দৃঢ় বিশ্বাস এখানে এইমস হতো। এই কথাটা কেন বলা হয়? রায়গঞ্জের প্রত্যেক মানুষের মুখে মুখে যে প্রিয়দা যদি সেই সময় থাকতেন, আজ যদি থাকতেন, তাহলে হয়তো রায়গঞ্জে এইমস হতো, রায়গঞ্জে হয়তো আরো অনেক কিছু হতো, বিমান ঘাঁটি হতো। প্রিয়দাও নেই, কংগ্রেসেরও হাল কিন্তু খারাপ রাজনীতির ক্ষেত্রে, যেমনটা দেখা যায় এখন তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূল, একজনই আছেন, সেটা মোহিত সেনগুপ্ত, একা লড়াই করে যাচ্ছেন। তো কংগ্রেস তো সেইভাবে এখন সংগঠন অতটা মজবুত নেই বলা যায় বাইরের দিক দিয়ে দেখলে। তো এখনো কেন মানুষের মনে এই প্রশ্নটা থাকছে যে প্রিয়দা থাকলে পরে এটা হতো? না, দেখুন কি বলবেন, আপনারা তো এখন শাসক দলে আছেন, আপনারা কেন প্রচেষ্টা করছেন না? হ্যাঁ, দেখুন এই সময়টাতে, সেই সময়টাতে প্রিয়রঞ্জন দাসমুন্সী চেষ্টা করেছিলেন, বারবার করে চেষ্টা, এটা অস্বীকারের জায়গা নেই, অস্বীকারের জায়গাও নয়, ডিক্লারেশন করেছেন, মানে আমাদের পাওনা ছিল। শিক্ষা ক্ষেত্র বলুন বা স্বাস্থ্য ক্ষেত্র বলুন বা বিভিন্ন ক্ষেত্র বলুন, কেন্দ্র সরকারকে দায়ভার, এটা তো যৌথ বিষয়, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত ক্ষেত্রে যৌথ বিষয়, সবাইকে একসাথে মিলেই কাজ করতে হয়, সবাইকে এক হতে হবে, না হলে পরে তো রায়গঞ্জের ডেভেলপমেন্ট হবে না। আজকে যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটের পরিপ্রেক্ষিতে যদি বলি, শিক্ষাক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাকার অঙ্কের হিসাব নেই। না, শিক্ষাটা পরে আসছি, আমি এক মিনিট এইমসেই আসতেছি। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাকে তো মাঝে মধ্যে তো একটু মনে করিয়েও দিতে লাগবে যে ওনাদের ব্যর্থতাটা কোন জায়গাটা রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা নেই,
সেই জন্য আজকে এইমস ডিক্লেয়ার হয়নি। স্বাস্থ্যক্ষেত্রের জন্য কত হাজার কোটি টাকা ডিক্লেয়ার হয়েছে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য। অন্য বেশিরভাগ রাজ্যই ওনাদের শাসিত, এখানে তো সেরকম বিষয় নেই, তবুও স্বাস্থ্যের ক্ষেত্রে কত হাজার কোটি টাকা বরাদ্দ হলো সেটা কিন্তু ডিক্লারেশন নাই। যখন ডিক্লারেশন হয় না, তখন মনে রাখতে লাগবে যে এখানে এইমস হবে না আমাদের রাজ্যের জন্য। কিন্তু রাজ্য সরকার এখানে কেন্দ্র রাজ্যের বিষয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিকিমের সময় বাংলা, উত্তরবঙ্গ বা রায়গঞ্জ বঞ্চিত ছিল, ঠিকই আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে কিন্তু এখানে এসে কিন্তু আপনি 8তলা সুপার স্পেশালিটি হসপিটালটা আপনি পেয়েছেন। আজকে সিটি স্ক্যান হচ্ছে বিনা পয়সায়, আজকে হচ্ছে ন্যায্য মূল্যে ওষুধের দোকানটা হয়েছে। এগুলো তো পরিষেবা, এবং পাড়ায় ওয়ার্ডেও কিন্তু স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। দিতে পারে না, রাজ্য সরকারের হাতে এইমস দেওয়ার ক্ষমতা নেই, কেন্দ্র সরকারকে ডিক্লেয়ার করতে লাগবে সেটা। কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী বলছে যে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে সব থেকে ভালো, এটা কেন্দ্রীয় রিপোর্ট বলছে। শিক্ষাক্ষেত্র কেন্দ্রীয় রিপোর্ট, আমাদের কোনো রিপোর্ট নেই এখানটা, এটা তো কেন্দ্রীয় রিপোর্ট একটা তৈরি করে। তো 8তলা হসপিটালটা বঞ্চিত নয়, রায়গঞ্জ বঞ্চিত ছিল কংগ্রেসের সময়, রায়গঞ্জ বঞ্চিত ছিল সিপিএম এর সময়, তৃণমূল সরকারের সময় রায়গঞ্জ বঞ্চিত নয়। এখানে 8তলা হসপিটাল পেয়েছে, এখানে হচ্ছে রাস্তাটার কেন্দ্র রাজ্য মিলে একসাথে কাজ করার ফলে NH-34টাও হয়েছে যেমন, এবং এখানটায় কিন্তু ইলেকট্রিক চুল্লি বলুন যা বলুন, এবং বিশ্ববিদ্যালয় 10তলা বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ ইউনিভার্সিটিটাই ছিল না, রায়গঞ্জ ইউনিভার্সিটিটা বিশ্ববিদ্যালয়টা একটা 10তলা তৈরি হয়েছে। তো শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে এই সরকার রায়গঞ্জকে বঞ্চিত করেছে, এটা যদি কেউ বলে সেটা একটা পাগলের প্রভাব ছাড়ার কিছু নয়। গৌরাঙ্গদা এই জায়গায় আসি যে রায়গঞ্জ থেকে এইমস চলে গেল কল্যাণীতে, বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ থেকে এইমস চলে গেল কল্যাণীতে, একেবারে উত্তরবঙ্গ থেকে সোজা দক্ষিণবঙ্গে, যেখানে কলকাতা বা আশপাশের এলাকায় প্রচুর বড় বড় হাসপাতাল, নার্সিংহোম সেগুলো রয়েছে। উত্তরবঙ্গে তেমন কিছু নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি জমি সংকটই হয়ে থাকে, যদি জমি জট হয়ে থাকে, তাহলে পরে জমি জটের কারণে যদি রায়গঞ্জে না হয়ে থাকে, তাহলে সেটা শিলিগুড়ি নয় কেন, বা বাগডোগরার আশেপাশে নয় কেন, বা কোচবিহারে নয় কেন, জলপাইগুড়ি থেকে নয় কেন, কেন হলো? এই প্রশ্নটাই একটা বলি, কেন্দ্র সরকার যখন আপনার কাছে এই প্রশ্নটা উত্তর বলি, 9 সালে 8 সালে আপনারা কেন এই ডিমান্ডটা করলেন? আমি বলছি আপনার কাছে প্রশ্ন এই আপনারা কেন করলেন? 9 সময় যখনই হচ্ছে রায়গঞ্জে বারবার করে ডিক্লারেশন হলো, সবাই আমরা খুব আনন্দিত উৎফুল্ল হলাম যে প্রিয়দা এই জিনিসটাকে ডিক্লেয়ার করিয়ে দিয়েছেন, খুব সুন্দর, আমরা আশায় বুক বেঁধেছিলাম। সেই সময়টাতে রাজ্য সরকার যে ছিল এবং কেন্দ্র যে টিম এসেছিল এইমস এর জন্য, যে টিম এসেছিল সেই টিম এসে পরিদর্শন করে বলে দিয়েছে এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, ডিউ টু কমিউনিকেশন। হচ্ছে রাস্তাঘাট এবং এয়ারপোর্টের বিভিন্ন সমস্যা থাকার জন্য এখানে কমিউনিকেশন অভাব হয়েছে, এটা পেন্ডিং করেছিল। এই সরকার আসার পরে তারপরে ওনারা কারণ কোথায় নিয়ে যাবে, কোথায় চেঞ্জ করবে, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। রাজ্য সরকারের কাছে গিয়ে বলতে আপনারা তখন আন্দোলনটা করলেন না কেন? আমাদের উত্তরবঙ্গের প্রয়োজন। আমাদের দেখুন, আমাদের সেই সময়টাতে বলা হয়েছিল বারবার করে, কিন্তু এই প্রজেক্টটাকে যদি কল্যাণীতে যদি না হতো বা অন্য জায়গায় না হতো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যেত। কারণ আপনার হচ্ছে কমিউনিকেশন বলুন বা ল্যান্ডের যে বিষয় বা কমিউনিকেশনের যে বিষয়, এগুলো সমস্যাগুলো ছিল এখানটায়। শিলিগুড়িতে আপনার পয়েন্টটা ঠিক, শিলিগুড়িতে হওয়া দরকার ছিল, শিলিগুড়িতে তো কোনো সমস্যা ছিল না। প্রচুর মন্ত্রী ছিলেন তখন, অনেক বড় বড় লিডার ছিলেন, তারা কেন ডিমান্ড করলেন না? আমাদের মন্ত্রীরা এখনো কেন করছেন? আমরা তো সবসময় বলছি যে আমাদের উত্তরবঙ্গে এইমস দরকার, এই কথাটা বারবার। এটা নিয়ে একটা সময় কংগ্রেস এবং ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ প্রত্যেকেই আন্দোলন করেছে। এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের ডিমান্ড কোথায়, আন্দোলন কোথায়? দেখুন শাসক দল সেই ধর্ণা কোথায়? দেখুন সেই ধর্ণাটা অবশ্যই আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়নের জন্য নিজ স্তর থেকে উন্নয়নটাকে, এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে ওয়ার্ডে দেখুন এখন একটা করে হেলথ সেন্টার তৈরি হয়ে গেছে প্রতিটা ওয়ার্ডে, রায়গঞ্জ বলুন বা বিভিন্ন জায়গায়। সেটা কি পর্যাপ্ত? হসপিটাল আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় টাকা ডিমান্ড করলেন না বিশ্ববিদ্যালয় যে উত্তরবঙ্গে এইমসটা করা হোক, কোথাও করা হোক? ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে আমাদেরকে ললিপপ ধরানোর একটা ঘটনা। কারণ যে উনি বললেন না ওয়ার্ডে পাড়ায় ঠিক আছে, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছে তো, খালি কেবল বোতল নীল সাদা বিল্ডিং তোলা হয়েছে,
ওখানে কমিশন খাওয়ার জন্য পরিষেবা পাওয়া ওখানে যায় না। কোনো পরিষেবা পাওয়া কে যাচ্ছে না। বলছে? ওখানে কথা বলছে তো এই মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটি বলেন কেন্দ্রীয় সরকারের ঘোষিত কেন্দ্রীয় সরকার ওখানে বাজেটের বৃহৎ অংশ একই তো প্রশ্ন, যখন এই জিনিসটা চলে গেল কল্যাণীতে, কেন রাখা হলো না উত্তরবঙ্গের জন্য, কেন ডিমান্ড করা হলো না? এটা প্রত্যুত্তর হয়ে সবার হয়ে আমি প্রশ্নটা রাখলাম। ব্যাপার হচ্ছে শুনেন, যখন এইমসটা চলে গেল তখন ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে ছিল না 1 নাম্বার। আর ভারতীয় জনতা পার্টির আমাদের তখনকার প্রেসিডেন্ট সুব্র রায় চৌধুরী, আপনি জানেন 15 দিন ধরে অনশন করেছিল। তার অবস্থা মানে যখন কিডনি ফেলিওর দিকে যাচ্ছে তখন তাকে অনশন ভঙ্গ করা হয়, তাও কর্ণপাত করে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের। বিষয় সেটা না, বিষয় হচ্ছে কি জমি এখানে যে তখন তো আপনারা আন্দোলন যদি ব্যবসায়ী সমিতির পরে যদি কেউ করে থাকে তো ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছে, না তৃণমূল করছে, না সিপিএম এই পানিসারাতে যে যখন এমসের কথা চলছিল ওই কৃষকদের থেকে কম দামে ইনাদের নেতারা তখন কংগ্রেস ছিল, জমিগুলো কিনে নিয়েছিল। আজকে সেই নেতাকে আজকে তৃণমূল কংগ্রেস আছে যে জমি অধিগ্রহণ করতে না পারে বাধা সৃষ্টি করা যায়, তার জন্য কিছুদিনের কংগ্রেস অত্যাচারে বিজেপিতে বাঁচার জন্য আসছিলেন, চলে গেছেন। যে লোকটা মারা গেছে তার বিষয়ে আমি কথা বলা এরা কেন আন্দোলন করছে না? এরা কেন আপনি হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ কেন আপনারা কেন ডিমান্ড করছেন না? এখন আমরা ডিমান্ড আমরা দাবি করছি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা বলছি আমাদের সরকার বলছে যে উত্তরবঙ্গে এইমস হবে, আমাদের জমি অধিগ্রহণ রাজ্য সরকার জমি তো কেন্দ্রের নিজস্ব জমি তো আছে, কি প্রদ্যোৎ? সে কেন্দ্রীয় কেন্দ্রের নিজস্ব জায়গা আছে, শুনে সেইটা হচ্ছে একটা প্রকল্পের জন্য আছে। দুর্ভাগ্য রায়গঞ্জবাসী হিসাবে আমরা দুর্ভাগা। হবে তো আপনার শরীরে কোথাও যদি অসুবিধা হয় গোটা শরীরেই তো তার অনুভূতি হবে। তো এটা তো হচ্ছে একটা জিনিস, যেটা আমি বিভিন্ন আলোচনাতে যে জিনিসটা উঠে আসছে তার একটা আমি ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কমিউনিকেশনের অভাবের জন্য আমাদের এখানে এইমসের ভ্যালিডিটিটা স্বীকৃত হয়নি। এটা কেমন প্রশ্ন হয়ে গেল জানেন তো? ডিম আগে হবে না মুরগি আগে হবে? আমরা স্যার জামশেদজি যখন টাটা নগর তৈরি করেন আজ থেকে 150 বছর আগে, কি ছিল এখানে? যদি সত্যিকার অর্থে এইমস তৈরির যদি পরিকল্পনা যদি নিয়ে যদি তৈরি করা শুরু হতো, অটোমেটিক চারপাশের ডেভেলপমেন্ট হতো। বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আগের ঠিকই বলেছেন। কারণটা কি, ওই যে কল্যাণী নিয়ে গেছে না, কল্যাণী কি মানে দমদম এয়ারপোর্টের সামনে নাকি ওখানে কি মানে যোগাযোগ কি ব্যবস্থা ছিল নিয়ে গেছে? আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা যে উত্তরবঙ্গকে বঞ্চিত করতে হবে আর দক্ষিণবঙ্গের মানুষকে সুখী করে ওখানে ভোট নিতে হবে। আপনারাও যদি বিরোধীদের মতোই বলেন যে আমরা ডিমান্ড করছি, চিঠি চাপাটি করছি, সেটা তো ঠিক না। শুনেন, ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আপনারা কিন্তু আন্দোলন করেছেন। আমরা আমি নিজেও আন্দোলন করছি, একদম আমি নিজেও আন্দোলন করছি। আমি চাই এখানে দেবশ্রী চৌধুরী এমপি থাকাকালীন আপনারাই কিন্তু ভূমিপুত্রের দাবিতে আন্দোলন করেছিলেন এবং আপনাদের দল সেই আপনাদের আন্দোলনের সম্মতি দিয়ে কিন্তু ভূমিপুত্রকে প্রার্থী করেছে। এবারে সেই ক্ষেত্রে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল এবং বাজেটও পেরিয়ে গেল। শুনেন, আমরা কি 2029 সালের মধ্যে আমাদের সাংসদ কার্তিক পাল
ভূমিপুত্র উনি উনার সময়কালে উনি চেষ্টা করছে, আর চেষ্টাতে কিছু কিছু জায়গায় সফলও হচ্ছে। আপনারা জানেন যে আপনি যে গুঞ্জুরিয়া যে রেলপথ মানে এটা ভায়া এটা গাজল, আর সেটা অনুমোদন পাওয়া গেছে। কোথায় অনুমোদন পাওয়া গেছে? অনুমোদন পাওয়া গেছে, অনুমোদন পাওয়া গেছে, তার পত্র চলে আসছে, তার কিন্তু ঘটনা কি আছে, এই রেলপথটা ঘোষণা করছিল কে? যারা ঘোষণা করছিল আর যাদের টাইমটা পার হয়ে গেছে, তার গুগলে খুলে তার মানচিত্রে ইটাহার স্টেশন পাওয়া যাচ্ছে, কিন্তু রেলপথ আজও হলো না। কারণ উত্তরবঙ্গকে বঞ্চিত করতে হবে তার জন্য। আর এই যদি রেলপথটা হয়ে যায় তাহলে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা যাবো। আপনাকে একটু মনে করাবো এই প্রসঙ্গে, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনটা স্তব্ধ হয়ে গিয়েছিল কেন কাজটা? এবার শুনুন, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর রেলপথে করার জন্য অধিগ্রহণ করার জন্য কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করে দিয়েছে, কিন্তু জমি যারা ওখানকার কৃষকরা আন্দোলনটা কাদের ছিল? আপনাদের কিন্তু আন্দোলন ছিল। সেখানকার কৃষকরা যেখানে ভূমি রক্ষা কমিটি বানিয়েছিল ওটা তৃণমূল কংগ্রেসের কায়দায়, যারা এই করছে তৃণমূল কংগ্রেসের কায়দায়। তো শিক্ষা শুনেন, আমাদের লোক না, হয়তো আমাদের লোকেরও জমি ছিল সাথে ছিল, এটা হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে জমি অধিগ্রহণ করে টাকা চলে এসছে, এখনো পর্যন্ত জমিটা অধিগ্রহণ হচ্ছে কেন? কৃষক দেওয়া তো রাজি, কৃষকরা দেওয়ার জন্য রাজি, তারপর অধিগ্রহণ হচ্ছে না কেন? তথ্য বলছে গনি খান চৌধুরীর সময় এই রেল প্রকল্প, তাই তো প্রদ্যুৎদা, ঘোষণা হয়েছিল, প্রস্তাব হয়েছিল। এমনকি প্রদ্যুৎদা বলতে পারবেন, মানে সিনিয়ররা বলেন এখনো সম্ভবত এই ঘড়িমোড়ের আশেপাশে কোথাও একটা বড় পোস্টার বা কিছু একটা লাগানো ছিল যে রায়গঞ্জ ভায়া, আপনার বিশ্ববিদ্যালয় জানেন, গাজল গুঞ্জুরিয়া রেলপথ এবং ভায়া রায়গঞ্জ ইটাহার একটা কিছু লাগানো ছিল। এবং পরবর্তীতে রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও এই প্রকল্পের কথা উঠেছিল, চিঠি চাপাটি এবং বাজেটও পেশ হয়েছিল, অর্থ বরাদ্দ হয়েছিল, এবং বলা হয়েছিল এবং রেল বাজেটে এটা ছিল, কিন্তু তার পরবর্তীতে হলো না কেন? শুরু হয়নি, আবার নতুন করে সেটা ব্যানার্জি আজ বাংলার মুখ্যমন্ত্রী, উনি রেলমন্ত্রী ছিলেন আর অনেকদিন ছিলেন, ঠিক আছে। কারণ উনি যদি কোনো সদিচ্ছা থাকতো তাহলে এটা আমাদের রেল যোগাযোগটা হয়ে যেত। আর উনি কেবলমাত্র কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য উনি ছিলেন, কখনো উনি পদত্যাগ করেন, কখনো পদত্যাগ করেন, এই ড্রামা করে গেছেন। সেই সময় অভিযোগ ছিল, আজও অভিযোগ আছে, কিন্তু জমি অধিগ্রহণ করার জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে, জমি অধিগ্রহণ করুন, আমাদের নিশ্চয়ই রেলপথ সামনে 2026-এর কারণেই এটা জিগির তোলা হচ্ছে বলা হচ্ছে। কিসের 26-এর ভারতীয় জনতা ক্ষমতা আসবেই। ও তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে, এত বেকার যুবকের চাকরি হারা করে দিয়েছে, এত টাকা মানে শিক্ষামন্ত্রী ঘরে টাকা পাওয়া যাচ্ছে, নারী দর্শন 1 নম্বরে চলে গেছে, কর্মসংস্থান খুন হচ্ছে, মানুষ বলছে আর নয় এইবার হবে জনতা পার্টি সরকার যদি হয়, যুব সমাজ কেন আপনাদের নিয়ে আসবে, কেন ভোট দেবে? যুব সমাজের কাছে কর্মসংস্থান কোথায়? কেন্দ্রের যে বাজেট পেশ হলো সেখানে কর্মসংস্থানের সুযোগ কোথায়? শুনুন, ব্যাপার হচ্ছে বাজেটের মধ্যেই কর্মসংস্থানের কথা বলা আছে। ঘটনা হচ্ছে আজকে একটা এই ছোট ক্ষুদ্র শিল্পের ইনারা হচ্ছে পরিযায়ী শ্রমিক, আর সেন্ট্রাল গভর্নমেন্ট 15 বছর ধরে ক্ষমতায় একটা চাকরি দিতে পারছেন না। আপনি জানেন না, বলছি তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ সেটা পুরো বাংলার মানুষ জানেন,
আপনাদের কাছে স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রেল প্রচুর কর্মসংস্থান করত, তাই তো প্রদ্যুৎ দা? একটা সময় প্রচুর কর্মসংস্থান হতো, রেলের বিভিন্ন বিভিন্ন পদে লোক নেওয়া হতো, এক মিনিট, বিভিন্ন পদে লোক নেওয়া হতো। এমনকি আইটিআই গুলো যে রয়েছে সেগুলোতে প্রতি বছর ভর্তি হওয়ার জন্য মুখিয়ে থাকতো মাধ্যমিক পাস, এমনকি 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক ছেলেপেলেরা আর্মিতে হতো পড়ুয়া। সেই ক্ষেত্রে রেলের কর্মসংস্থানের থেকে কোথাও একটা মানে বঞ্চিত হচ্ছে যুব সমাজ, এমনটা মনে করা হচ্ছে, এমনটা রাজনীতিতে চর্চা। আগে আপনার কাছে আসি, রেল বেসরকারীকরণ হয়ে গেছে, রেলগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে, টেন্ডার দেওয়া হয়েছে সব আম্বানি আদানির লোকদের কাছে। রেলগুলোকে বিক্রি করে দিয়ে কম টাকায় খাটানো হচ্ছে, কোনো চাকরি নাই। টেলিকম উঠে গেছে, যে টেলিকম কে উঠিয়ে দিয়েছিল রাজা কংগ্রেসের সময়কালে, বিক্রি করে দিয়েছিল, দুর্নীতি করেছিল। আমরা বলেছিলাম সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম। রেল নাই, সেল নাই, এয়ার ইন্ডিয়া নাই, সব বিক্রি, সব বেসরকারীকরণ। দেশীয় সম্পত্তি যেটা ইন্দিরা গান্ধীর সময়কালে তৈরি হয়েছিল, যেগুলোর উপরে ভিত্তি স্থাপিত হয়েছিল ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তি, সেই ভিত্তির পরিকাঠামোগুলোকে বিক্রি করে দিয়ে বেসরকারীকরণের পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। তো চাকরি হবে কোথা থেকে? আজকে গিয়ে দেখতাম গ্রামগঞ্জের ছেলেমেয়েরা সব আর্মিতে দাঁড়ানোর জন্য অন্য সব হচ্ছে লাইন দিত, হাইট মাপা হতো টাউন ক্লাব মাঠে, মার্চেন্ট ক্লাব মাঠে, স্টেডিয়াম মাঠে। আজকে 10 বছর 11 বছর ধরে এই চিত্র দেখা যায় না। রেলে কোনো চাকরি নাই, কি করে হবে? বেসরকারীকরণ যখন হয়ে যায়, বেসরকারিকে বিক্রি করে দে, সব বেচে দে। এই যে থিওরিতে যে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, ডেফিনেটলি এই জন্যই হচ্ছে কোনো চাকরি নাই। আজকে 2 কোটি চাকরির কথা বলা হয়েছিল প্রতি বছরে, কোনো চাকরি দেওয়া হয়নি। আজকেও দেখুন বাজেটে বেকার যুবকদের জন্য নাই, এবং কোনো চাকরির প্রস্তাবনা কোনো কিছু। পুলিশের নিয়োগ কোথায় হচ্ছে? পুলিশের নিয়োগ হচ্ছে, মহিলা থানা হয়েছে, মহিলা পুলিশ হয়েছে, এবং এখনো দেখবেন একমাত্র রাজ্য পশ্চিম বলা হচ্ছে অভিযোগ হচ্ছে একজন থানার আইসির উপরে যতটা চাপ, একজন পুলিশ আধিকারিকের উপরে যতটা চাপ, একজন পুলিশ আধিকারিককে যদি কয়েকটা ভাগে ভাগ করা হয় তাও প্রত্যেকটা থানা চালানো সম্ভব নয়। আগে তো প্রচুর পুলিশে নিয়োগ করা হতো। ডেফিনেটলি আমি আপনাকে বলছি, আজকে দেখুন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ পাবেন যেখানে মোড়ে মোড়ে কমপক্ষে সিভিক ভলেন্টিয়াররা রয়েছে বা পুলিশ রয়েছে। সিভিক ভলেন্টিয়াররা তারাও তো একটা একটা মহিলা থানা, মহিলা পুলিশ দিয়ে পরিষেবা চলছে। আপনি যান উত্তরপ্রদেশে, আপনি যান বিজেপি শাসিত রাজ্যগুলোতে, মোড়গুলোতে, চৌকিগুলোতে কোনো পুলিশ নাই, অটোমেটিক কন্ট্রোল, যে যার সাথে মারছে, যে যেখানে। সিভিকরা তো টেনশনে রয়েছে, এই সরকার চলে যায়, আমাদের কি হবে? পুলিশের নিয়োগ চলছে, পুলিশের নিয়োগ আমাদের চলছে, থানা চলছে, পুলিশ সিভিক দিয়ে থানা চলছে। তাও তো আছে পরিষেবা, দেখা হচ্ছে কি আইন পরিষেবা রয়েছে বাংলায়। বাংলার বাইরে গেলে আইন আছে নাকি? বাংলার বাইরে নাই আইন। বেসরকারীকরণের কারণ বললো তো উনি গৌরাঙ্গবাবু। এই প্রশ্নটার উত্তর দিন। আমরা গৌরাঙ্গদার একটা প্রশ্ন আপনার কাছে ছিল। আমি নিশ্চয়ই দিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে যে গৌরাঙ্গদা একজন স্কুলের টিচার, উনার ছেলেকে কিন্তু উনার স্কুলে পড়ায় না, বেসরকারি কে বলে পড়ায় না? কারণ যে আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই। পুলিশের ভর্তি নেই, রেলের সুযোগ কোথায়? শুনে পুলিশের রেলের সুযোগ কোথায়? রেলের আছে, শাসক বিরোধী দিচ্ছে। শুনেন ব্যাপার হচ্ছে কি, এই যে সিভিক্সের কথা বললেন না, কারণ যে পুলিশে ভর্তি হলে তৎকাল সিভিক্স ভলেন্টিয়ারদের মোড়ে মোড়ে টাকা তোলার জন্য বেকার ছেলেরা চাকরি পাক, কর্মসংস্থান পাক, চায় না। তার জন্য আপনি যে বিষয়টা এবারে কিছু বলা হয়, নিয়োগ করে তাও তো কয়েকজনের কর্মসংস্থান টাকাকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি বারে বারে বিদেশে যাচ্ছেন, মানে সব ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদেরকে আনার জন্য মিটিং করছে, আসার পর বলছে আমি
ই করো কি চপ বিক্রি করো, এই ঢপের চপ সরকার চলছে। কারণ হচ্ছে যে সিভিক্সে ভর্তি নামে কি আছে, আজকে কোনো ক্রাইম যখন হবে ওদেরকে যে টাকা তোলা হচ্ছে, তারপরে যদি ফাঁসি যায় ওই সিভিক্সটাকে অ্যারেস্ট করা হচ্ছে। এদের কাজ হচ্ছে ওই বেকারের যন্ত্রণায় যে ছেলেরা চাকরির যন্ত্রণা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না, তারা যখন দরকার হচ্ছে তার সিভিক্স ভলেন্টিয়ার ঢুকাচ্ছে কেন, তাকে যে ক্রাইম করাবে এবং রাষ্ট্রপতি জেলে পাঠাবে। এই যে কাজ চলছে। আপনারা ক্ষমতায় এলে সিভিকদের কি করবেন? হ্যাঁ, আপনারা ক্ষমতায় এলে সিভিকদের কি করবেন? শুনে সিভিক্স তো এরা তো যেটা ভর্তি করছে সেটাকে দুধেল গাড়ি থেকে পোশাক জন্য করছে, অন্য কিছু না। আমরা এই সিভিক্স আমরা মানি না। এগুলো না মানলে পার্মানেন্ট পোস্ট চাই, এগুলো না পুলিশের হয়ে আছে। যেমন আপনারা বলছেন, আপনাদের মোদী নবাবটা বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হবে, এবার সিভিকদের ক্ষেত্রে কি বলবেন? শুনে সিভিক্স যারা আছে তারা তো এই চাকরিটা তাদের সন্তুষ্ট নয়, কারণ হচ্ছে এই কাজটা করে তাদের তারা চাকরি থেকে সরিয়ে দিবে, চায়ের জল গরম হয় না, চাকরি থেকে সরিয়ে দেবে বলছেন। ওরা চাকরি থেকে সরিয়ে দিবে। শুনেন, উনি চাকরি থেকে সরিয়ে দেবেন না পার্মানেন্ট হয়ে যাবে উনি কি করে ভাবলেন? কারণ হচ্ছে উনাদের কাজই তো ছিল খালি সরানো। আর যারা বামফ্রন্টের সময় যারা ঢুকেছিল তাদেরকে তো ওনারা সরিয়েছে, ওনারা চাকরি হারা করে দিয়েছে। আজ 26,000 ছেলে বেকার হয়ে আন্দোলন করছে, যদি ক্ষমতায় আসেন সিভিক্স ভলেন্টিয়ারের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি নিজেই নষ্ট করে দিয়েছে। ওদের আপনারা ক্ষমতায় এলে কি করবেন? ভারতীয় জনতা পার্টি মানবিক একটা পার্টি, মানবিক চিন্তাধারা আছে, ভারতীয় জনতা পার্টি বিশ্ব চিন্তাধারা করবে। কিন্তু আপনারা কি সিভিকদেরকে এই সিভিক পদেই রাখবেন? শুনে সেটা সরকার আমাদের যখন যে ম্যানিফেস্টো তৈরি হবে নিশ্চয়ই সিভিক্স সে বিষয়ে উল্লেখ থাকবে। ঘটনা হচ্ছে যে আমি তো তার ম্যানিফেস্টো তৈরি করার দায়িত্ব নিয়ে নেই। আপনাদের তো চিন্তা ভাবনা আমাদের বার্তা আমরা পৌঁছাবো। যে আপনারা কি বার্তা বলছেন? আমাদের যে কথাটা আপনি বললেন, আপনি কি তাদের সিভিক্সকে পার্মানেন্ট করবেন? সিভিক ভলেন্টিয়ার কথা বলছি তো, যে সেই কথাটাকে আমরা আমাদের যারা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যারা এটাকে ম্যানিফেস্টো তৈরি করবে, আমাদের সরকার আসলে সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ এখনো যেমন অন্ধকারে বলা যায়, তেমন ভবিষ্যতেও হয়তো অন্ধকারে থাকবে। সিভিক ভলেন্টিয়াররা যারা দেখছেন পুলিশের নিয়োগ নেই এবারে রয়েছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকেরা হবে অনেক স্কুল। আপনারা কি করছেন? কেন্দ্র কি করছে? কেন্দ্র এখানে রাজ্য সরকারের হস্তক্ষেপ কেন্দ্র সরকার করতে পারে না। কেন্দ্র সরকার কেবল বাজেট পেশ করতে পারে, যে দাবিটা রাখছে সেই দাবিটাকে কেন্দ্র জেলাতে মহিলাদের জন্য ছাত্রাবাসের কথা বলা হয়েছে, 16,000 সেকেন্ডারি স্কুলের কথা বলা হয়েছে। তো শিক্ষা মন্ত্রীকে বলা হয়েছে স্কুল তুলে দেওয়া হচ্ছে, আয়ুর্বেদিক পুলিশ তিনটা তৈরি হবে, মেডিকেল মধ্যপ্রদেশ বিজেপি শাসিত। লাখপতি দিদি কি বলবেন? লাখপতি দিদি, দেখুন লাখপতি দিদি তো আমি বলবো হাসির। ওরা বলছিল যে লাভলি বাহেন 5,000 করে দিবে। মধ্যপ্রদেশে জিতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কপি পেস্ট করতে গিয়ে, লক্ষ্মীর ভান্ডারকে কপি পেস্ট করতে গিয়ে। এখন পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী যিনি ছিলেন এবং যিনিও বলছিলেন লাখপতি দিদি বা দিদি এইগুলো প্রকল্প দিয়ে ইসে করবে, 1 টাকাও পায় নাই দিল্লির। ওনারা বলছেন ক্ষমতায় এলে, ওনাদের বিরোধী দলনেতা বলছেন, বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু একাধিকবার ঘোষণা করেছেন, এমনকি সুকান্ত বাবুকেও বলতে শোনা গিয়েছে তারা রাজ্যে ক্ষমতায় এলে পরে এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বাড়িয়ে দেবেন, এই অনুদানটা তারা বাড়িয়ে দেবেন।
সেই ক্ষেত্রে এই লাখপতি দিদিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন এই বাজেটে? দেখুন, আমরা বলছি না ওনাদের প্রতিশ্রুতিগুলো সব মিথ্যা হয়ে থাকে। 9 বার ধরে নির্মলা সীতারামন যে দিয়েছেন এবং দেশের অর্থনীতি আজকে সেন্সের ঢাপাস করে পড়ে গেছে। কোনো জায়গায় কি মনে হয় এই লক্ষ্মীর ভান্ডারকেই কপি করে লক্ষ্মীর ভান্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা যা দেখাচ্ছে, যে প্রকল্প দেখাচ্ছে সেটাকেই তো ইমিটেট করছে হচ্ছে গোটা ভারতবর্ষ। এক সময় যেটা এই যে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বা 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, এটা দিয়ে কি ভোট বৈতরণী আপনারা পার হতে পারবেন? দেখুন, ভোট বৈতরণীর বিষয় নয়, মহিলাদেরকে স্বনির্ভর করাটা, যেটা আমাদের অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এসে যে কথা বলেছেন, সাধারণ মানুষের হাতে টাকা দিতে হবে, তাহলে মানুষের যেগুলো লকডাউনের পরে যেভাবে করে মানুষের কাছ থেকে, ব্যাংক থেকে যেভাবে করে হঠাৎ করে লকডাউনের ফলে টাকাগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল, টাকা তুলতে বাধ্য করে দেওয়া হয়েছিল, ব্যাংকে জমা করাতে বাধ্য হয়েছিল, মানুষের কাছে শূন্য টাকা ছিল। হঠাৎ করে লকডাউন, তার কয়েকদিন পরে হচ্ছে করোনার ইফেক্ট, এবং 2 বছর ধরে মানুষের কাছে অর্থনীতি নিম্ন শ্রেণীর মানুষ। আজকে যে লাখপতি দিদির কথা বলা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য। হ্যাঁ, ব্যবসায়ীদের জন্য, তারা কাজ নিয়ে ব্যবসা করে লোন শোধ করবে। এটা কিন্তু সবার জন্য নয়। হ্যাঁ, সবার জন্য নয়। এবং লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই পাচ্ছে। সুবিধাটা বুঝতে হবে, এবং ওটা করেও ওই টাকাটা পেয়েও ব্যবসাও করছে, নিজস্ব পারিবারিক ক্ষেত্রে সহযোগিতাও করছে। মেয়েদের ক্ষেত্রে কোনোভাবে মনে হয় যে আপনারা তো এই লক্ষ্মীর ভান্ডারটা সবাইকে দিচ্ছেন, ওখানে গরিব বড় লোক কোনো ভেদাভেদ কিছু করা হচ্ছে না। সেক্ষেত্রে যেই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে সমানভাবে। এবং বিজেপি এই ক্ষেত্রে কি কোনো লাভবান হবে, যেহেতু ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী বা মহিলা ব্যবসায়ীদের টার্গেট করে লাখপতি দিদি রায়গঞ্জে লাখপতি দিদি এই প্রজেক্টটা অনেক দিন থেকে চলছে কেন্দ্রীয় সরকারের। এটা এই বছর ডিক্লেয়ার হয়নি, কিন্তু এটা গত বছরও ছিল। লাখপতি দিদি ছিল রায়গঞ্জে। একজনও লাখপতি দিদির এটি প্রকল্পের টাকা লোনের মাধ্যমে পেয়েছে কিনা এবং সে দাঁড়িয়েছে কিনা প্রশ্ন ওঠে। এই ধরনের প্রকল্পে কতটা উপকৃত হচ্ছে এই এলাকার মানুষ? কয়জন নাম ধরে বলতে হবে, কয়জন আছে, কয়জন পেয়েছে এবং তারা কয়জন ব্যবসায় দাঁড়িয়েছে? অর্থনীতি হিসাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো লোন পায় না, যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে বলা হয় তাতে কেউ লোন পায় না। ওগুলো খালি ইনভেস্টমেন্ট না হয়ে যদি কোনো টাকা এমনি কারোর হাতে চলে আসে, সেখানে অর্থনীতি খুব একটা গতিশীল হয় না। অর্থনীতি তাহলে বিনায়ক বাবু ভুল বলেছিলেন, অর্থনীতিবিদ ভুল বলেছিলেন। ঋণের ভারে সেই অর্থনীতি বুঝে যায়। ওটা ওইরকম প্রোডাকশন সব সময় প্রোডাক্টিভিটি অ্যাটিটিউড থাকতে হবে, তার সেই নেচার। মানুষ যদি টাকা না থাকে তাহলে কি হয়? দোকানে যাবে কি করে? সেই খরচটা সমাজে ফার্দার ক্যাপিটাল জেনারেট করতে পারে, অর্থনীতিকে বড় করে। এগুলি রাজনৈতিক উদ্দেশ্য, তারা এইভাবে করছে। এখানে আমাদের বিশেষ করে আমরা এখানে না, লাখপতি দিদি এই ধরনের প্রকল্পগুলো সরাসরি কি, যেমন লক্ষ্মীর ভান্ডার সরাসরি বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে পাচ্ছেন। এবার লাখপতি দিদি আপনারা ব্যবসায়ী সাংগঠনিকভাবে কি দেখেছেন যে এই লাখপতি দিদি বা কেন্দ্রের কোনো প্রকল্প সরাসরি এই ধরনের কেউ পাচ্ছেন, কোনো মহিলা? আমাদের নলেজে এখনো আসেনি বিষয়টা। এই বলা হয় বারবার করে পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর, পিছিয়ে পড়া রায়গঞ্জ বা পিছিয়ে পড়া দিনাজপুর। সেই ক্ষেত্রে এই যে আপনাদের যে প্রকল্পগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না কেন? এই প্রশ্ন করলে আপনারা বারবারই বলবেন শাসক দল মাঝখান থেকে তারাই দায়ী। কিন্তু এই ক্ষেত্রে কি বলবেন, এই যে এবারে তো এই যে লাখপতি দিদি এই যে প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের কপি পেস্ট, এই অভিযোগ উঠছে। শুনুন, প্রথম বিষয় হচ্ছে কি যে তৃণমূল কংগ্রেস মানে কপি করতে মাস্টার, সব কিছু দিয়ে ওরা কপি করছে। আপনি বেটি বাঁচাও বেটি পড়াও লাডলি বহেন, ওরা 3000 টাকা অনুপ্রদেশে পাচ্ছে, আর সেটাকে কপি করে এখানে যে ওরা লক্ষ্মীর ভান্ডার টাকা কমে 1000 টাকা। 11তে তৃণমূল কংগ্রেস, 14তে বিজেপি গভর্নমেন্ট। 11তে তো লক্ষ্মীর ভান্ডার চালু হয়নি, চালু হয়েছে অনেক, যখন ওখানে বেটি বাঁচাও বেটি পড়াও চালু হলো তারপরে হয়েছে। এখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম এখানে গ্রামীণ সড়ক করে করা হয়েছে। এখানে রেশন যে কেন্দ্র সরকার বিনা পয়সা 5 কেজি চাল আটা বা যা দিচ্ছে, ওরা সেটাকে নামটা বদল করছে। স্বচ্ছ ভারত থেকে নিম্ন ভারত বানিয়ে দিয়েছে। এখানে আপনি যে জল প্রকল্পের যে কোটি কোটি টাকা চলে আসছে, রায়গঞ্জ শহরে 10 বছর ধরে পাইপলাইন দিতে বসিয়ে দেওয়া হয়েছে, আজও সেই জল লোকে পাচ্ছে না। ঠিক আছে, কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে, কিন্তু জলের
যে শুদ্ধ পানীয় জল এখনো বাড়ি বাড়ি পৌঁছাতে পারেনি। ব্যাপার হচ্ছে ইনারা কেবলমাত্র সেই নামটাকে পরিবর্তন করে নিজেদের নাম দেখাতে যাচ্ছে ভোট ব্যাংকের জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে ভারতীয় জনতা পার্টি এই জন্যই বলেছে যে লক্ষ্মীর ভান্ডারে যে 3,000 টাকা অন্য প্রদেশে দেওয়া হয়, এখানে 1,000 টাকা দিয়ে বঞ্চিত করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসলে ওই অন্য রাজ্যে 3,000 টাকা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উত্তর বঙ্গ শুধু নয়, এই বাংলার রাজনীতির ক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক কিন্তু একটা বড় উল্লেখযোগ্য কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, কার ঝুলিতে যাবে, তাই তো প্রদ্যুৎ দা? মহিলাদের ভোট কার দিকে যাবে? সেটা কি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে নাকি বিজেপির দিকে? আর সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বনাম এই আপনার লাখপতি দিদি, এটা কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। শুনেন, বিহারে ভোটে জিতেছে 5,000 টাকা করে আগের দিন ঢুকিয়ে, 10,000 করে ঢুকিয়ে, টাকা ঢুকিয়ে সেখানে যাচ্ছে বিশ্বজিৎ মহিলা ভোট ব্যাংক, লক্ষ্মীর ভান্ডার, এটা হচ্ছে আপনাদের লাখপতি দিদি। আমি কালকে শক্তিগড়ে বাগের পারে তার আগের দিন মিলন পাড়াতে আমি গিয়েছিলাম, ওখানে আমি মহিলাদের সাথে কথা বলেছি। তো মহিলারা কি বলছে বলুন তো? বলছে যে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিচ্ছে, ওরা ভাবছে 1,000 টাকা দিয়ে আমাদের ভোটটা নেবে, কিন্তু আমাদের মাথার মধ্যে আছে আমাদের মায়েরা বোনেরা কিভাবে ধর্ষিত হচ্ছে, কিভাবে লাঞ্ছিত হচ্ছে, কিভাবে তার সম্মানহানি হচ্ছে, কি সতীত্ব হরণ হচ্ছে। আমাদের সেটা মনে আছে, টাকা সরকার যে একটা সরকারি টাকা আমি পাচ্ছি, কিন্তু আগামী নির্বাচনে ভোট বাক্সে আমরা তার জবাবটা দিব। এটা মহিলাদের বক্তব্য। আর এই যে লাখপতি দিদির কথা বলে কর্মসংস্থান, মানে একটা কাজ দেওয়ার কথা বলেছে, তাকে দান চক্র না। মানে আমি জানি আন্দামান নিকোবর আইল্যান্ডে ছিলাম, সেখানে আমাদের কেন্দ্র সরকার সেখানকার যে উদ্বাস্ত বাঙালিদেরকে 30 বিঘা করে জমি দেওয়া হয়েছিল। আজকে সেই আন্দামান নিকোবরের বাঙালিরা আজ জমিহীন হয়ে গেছে। কেন? সমস্ত জমি বিক্রি করে, কারণ সে কষ্ট অর্জিত সেই জমিগুলা ছিল না, অর্থগুলা ছিল না, তার ফলে তারা শূন্য হয়ে গেছে। যে যারা কষ্ট, ওই তামিলনাড়ুতে কিছু লোক পান বিক্রি করতেছিল, তারা সেখানে করোড়পতি হয়ে গেছে। তো আমরা মনে করি যে দান চক্র দিয়ে কোনো মানুষের ডেভেলপমেন্ট হতে পারে, কোনো রাষ্ট্রের ডেভেলপমেন্ট হতে পারে না। মানুষের হাতে কাজ দিতে হবে, মানুষের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প চাই। আর তার জন্য মহিলাদেরকে 1 লক্ষ টাকা দিলে এই মহিলারাই পরিবর্তন করতে পারে। 1 লক্ষ টাকা ঋণটা যে কাগজ ফর্মালিটি আছে ব্যাংকের, সেই ফর্মালিটি, সেই ক্রাইটেরিয়া আরে সহজ সরল করুন। প্রত্যেককে মা বোনেদের হাতে টাকাগুলোকে সরাসরি দিন না। তারা ব্যবসা করে যদি না খেতে পারে তাদেরকে ঋণমুক্ত করে দেবেন। ঋণে করে ছাড় প্রতি বছর বাজেটে থাকে কৃষকদের জন্য, যারা হচ্ছে ঋণ ফেলিওর তাদের ক্ষেত্রে ঋণে ছাড় থাকে। যারা ব্যবসায়ী সমিতি, শুধু 1 লক্ষ টাকা দিলে ব্যবসা হবে না। যদি সে দোকান করতে গিয়ে ডুবে যায়, সেই বোনটা, সেই মায়েটা এটা ডুবে যায়, তাকে ঋণের ছাড়টার ব্যবস্থা করতে হবে। মহিলাদেরকে শক্তিশালী, আরেকটা বিষয়, মহিলাদের স্বনির্ভর করার জন্য এবারে শুধুমাত্র কিন্তু বলা হয়েছে, আপনাকে আমি তখন বলেছিলাম, যারা ব্যবসায়ীদের কোনো মূল্য নেই। একটা গ্রামে উত্তর দিনাজপুরের মতো জেলাতেই 10,000 কোটি টাকা দরকার, গোটা দেশের জন্য 10,000 কোটি টাকা দিয়ে কিছু না। মহিলা ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, আমি এটা বলা হচ্ছে, বা ইসের কথা বলা হচ্ছে যে ছোট ব্যবসায়ী বা লাডলি দিদির কথা বলা হচ্ছে। কি হবে 10,000 কোটি টাকা যাদের জন্য? এবং লাখপতি দিদি, রায়গঞ্জে কেউ লাখপতি দিদির প্রজেক্ট পায় নাই। রায়গঞ্জের যদি প্রশ্ন আছে, মহিলাদের কথা হচ্ছে বিশ্বজিৎ দা। এবারে একটা উল্লেখযোগ্য কথায় আসি, প্রদ্যুৎদার কাছে আসবো। একটা বড় বিষয় কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন, মাঘ মাস, তাই তো? মাঘ মাস চলছে, মানে একটা বিয়ে উৎসব, এই ব্যাপারগুলো কিন্তু আছে। যাদের বাড়িতে মেয়েরা আছে, সাধারণ মধ্যবিত্ত, তাদের কিন্তু বাবাদের মাথায় হাত। প্রদ্যুৎদা, সোনা দিতেই হবে, সোনার দাম। মানছি। এ ব্যাপারে আমি কিছু বলবো কি? একদম। সোনা এবং রূপো, বিশেষ করে আমাদের বাঙালি পরিবারের মেয়ের বিয়ের সময় সোনার চাহিদা কি পরিমাণে হয় এবং সোনা কতটা গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি পরিবারে, আমরা এখানে যারা আছি সবাই আমরা বাঙালি, আমরা খুব হারে হারে উপলব্ধি করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা আমার মনে হয় না এটা তৃণমূল কংগ্রেসের বিষয় বা এটা ভারতীয় জনতা পার্টির বিষয়। সোনা, এটা অর্থনীতি, সোনার যে মূল্য সেটা আন্তর্জাতিক বাজারে স্থির হয়। এটা কিন্তু কোনো রাজ্যের হাতে নেই,
কোনো দেশের হাতে নেই। একদম। এটা আন্তর্জাতিক বাজারে স্থির হয়, কোনো দেশ কি করতে পারে সেই পণ্যের উপরে, সোনার উপরে বা রূপোর উপরে ট্যাক্স কমিয়ে দিয়ে সেই কিছুটা দাম কমাতে পারে, কিন্তু বেসিক যে রেটটা সেই রেটটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ঠিক হয়। তো ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার চাহিদা এত বেড়ে গেছে, সেটা কিন্তু ডোমেস্টিক বায়ারদের দ্বারা না, সেটা হচ্ছে রাষ্ট্রের দ্বারা। অর্থাৎ আমরা যা পড়াশোনা করছি, বিশ্বজিৎদাও এখানে একমত হবেন, আমাদের গৌরাঙ্গদাও একমত হবেন, যে আমরা যা পড়াশোনা করে বা আমরা দেখে বুঝছি, তাতে বিভিন্ন দেশগুলি তাদের রিজার্ভ বাড়ানোর জন্য, তার রিজার্ভ ব্যাংকে তাদের সোনার রিজার্ভ বাড়ানোর জন্য তারা সোনা ক্রয় করে যাচ্ছে। এবার স্বাভাবিকভাবে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য হারাচ্ছে, সোনার দাম, রূপোর দাম দিনকে দিন বাড়ছে। রূপোর ক্ষেত্রে তার চীন তার গৃহীত নীতির জন্য এফেক্ট করে দিয়েছে, রূপোর দাম সোনার থেকে বেশি রেশিওতে বাড়ছে। এই বৃদ্ধি আমাদের ভারত গভর্নমেন্ট এই বৃদ্ধির ক্ষেত্রেও একটা অংশ বা ভূমিকা গ্রহণ করছে। ভারতের রিজার্ভ ব্যাংকও প্রচুর পরিমাণে সোনা কিনছে। আমি ভারতের অবদানের জায়গাটাতে ভারতের যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে ভারতও এই সোনাটা কিনছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এই চাহিদাটা মার্কেটের স্টেবল চাহিদা না, বা মার্কেটের নিয়ম নীতি অনুযায়ী চাহিদা না, এই চাহিদা একদিন, এই যে চাহিদার বৃদ্ধির ফলে যে দাম বৃদ্ধি হয়েছে, সেটা একদিন ফল করবে। এটা বিভিন্ন অর্থনীতিবিদরা এরকম অনুমান করছে। সেই দিন সোনা আবার সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। আপনি যেটা বললেন যে এই ক্ষেত্রে দেশে রাষ্ট্রের একটা হাতে থাকে যে ট্যাক্সটা কমিয়ে দেওয়া, ট্যাক্সটাকে কন্ট্রোল করা। সেই প্রশ্নটা রাখবো বিশ্ববিদ্যার কাছে। আগে আপনি বলুন আপনার প্রশ্ন। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিশ্বের অর্থনীতি কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোথায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হলো, কোথায় সোনার দাম বাড়লো, কোথায় ডলারের বৃদ্ধিতে, এতে ডলারকে নিয়ন্ত্রণ করার জন্য সব দেশগুলো সোনা নিজস্ব অর্থনীতি বাড়ানোর জন্য করে রাখলো, ডলারকে এসে করে যায়। মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প একজন বলেছিলেন খুব বড় বড় করে, মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, তিনি যখনই ভারতের অর্থনীতিতে যখনই আসছেন এবং ভারতের ক্ষেত্রে বেশি বেশি করে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন, এবং তার ভোট প্রচারেও গেছিলেন নরেন্দ্র মোদী, ওনার ভোট প্রচারেও বিভিন্ন সময় গেছেন এবং বলে আসছেন যে, এবং প্রবাসী ভারতীয়দেরকে বলে আসছেন যে সবাই যেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়, কারণ ভারতবর্ষের অর্থনীতি আরো বেশি চাঙ্গা হবে। না, আন্তর্জাতিক ক্ষেত্রে বিদেশ নীতির ক্ষেত্রে এটা তো হতে পারে, কিন্তু কোন দেখি নাই যে আমেরিকাতে প্রচার করা, যে আমেরিকা আমাদের ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার জন্য অতীতকাল থেকে পাকিস্তানের সাথে আর বাংলাদেশের সাথে বা শ্রীলঙ্কার সাথে ট্যাগ হয়ে কাজ করে সেই আমেরিকার প্রচার করতে কোনো প্রধানমন্ত্রীকে দেখি নাই, মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। তারপর বলে দেওয়ার পরে ভারতের অর্থনীতিতে কি ঝড় উঠলো, মাই ফ্রেন্ড দুজন বন্ধু একসঙ্গে, তারা তো কেউ বিজেপি করতে জিতে ফিরে আসার পরে কি হলো, এখানে ট্যাক্স বেড়ে গেল, এখানে জিনিসপত্রের দাম বেড়ে গেল ভারতের ক্ষেত্রে, এবং বলে দিল শুল্ক ছাড়ও দেওয়া হবে না। আমি খালি একটা কথা বলবো, 14 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তখন সোনার দাম ছিল 26,000, আর আজকে হচ্ছে 1,82,000, 10 গ্রাম সোনার দাম। পার্থক্য তো বুঝতে হবে। ভারতের অর্থনীতি ভারতের ক্ষেত্রে ওই আমেরিকা বা রাশিয়া বা ইউক্রেনের মতো নয়, বা চীন জাপানের মতো নয়। ভারতের অর্থনীতিটা কিন্তু ভারতের সাধারণ মানুষের কাছে অত গড় আয় থাকে না। মানুষের ইয়ারলি গড় আয় ইয়ারলি 2 লাখ 2.5 লাখ টাকার মধ্যে, আর ওখানটা হচ্ছে 30 লাখ টাকা পার মান্থ স্যালারি নিচে মানুষরা আর্ন করে। তাদের ক্ষেত্রে হয়তো সোনার দাম বাড়লো কমলো সেটা ব্যাপার না, কিন্তু এখানে ট্যাক্স ছাড়টা দেওয়া উচিত ছিল, যেরকম করে ট্যাক্স ছাড়টা দেওয়া ছিল পেট্রোল ডিজেলের ক্ষেত্রে, কিন্তু পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আসছি, কিন্তু একই প্রশ্ন তুললো বিশ্ববিদ্যা যে কোনোভাবে কি ট্যাক্সে ছাড় দেওয়া যেত না, তাহলে তো এই বাবা মায়েদের কন্ট্রোল করা যেত, অন্য পদ্ধতি দিতে হতো, কন্ট্রোল করতে হতো। ফেলিওর প্রধানমন্ত্রী আয়কর বিষয়ে সরলীকরণ করা হয়েছে, আপনারা জানেন। আর এখানে একটা কথা বলা হয়েছে যে আয়করটা তো আলাদা বিষয়, সেটা তো সরলীকরণ, এটা স্বাভাবিক বিষয়, এটা সরলীকরণ না করলে তো সমস্যা তৈরি হবে। ট্যাক্সের ক্ষেত্রে যেটা আগে ছিল যে মানে জেল হওয়া, সেখানে হচ্ছে আপনার যে এখন যে জেল হয় না, আম্বানি আদানিরা ফাঁকি দেয়।
তারা ছেড়ে চলে যায় দেশ ছেড়ে। সাধারণ মানুষ যায় না, সাধারণ মানুষ যায় না। এবার বল, জেল দিলে, ভারতের মানুষকে জেল দিলে, আমাদের বড় বাচ্চাদের পথ ফাঁকি দেয়। রেখে দিয়েছে সাধারণ মানুষ পথ ফাঁকি দেয় না। সাধারণ হয়তো কিছুদিনের জন্য আমাদের ঘরের মায়ের এখনো বলা হয় গরিব দেশ, ভারত এখনো গরিব দেশ। ভারত বলবে এখন তৃতীয় স্থানে স্বীকার করছে, তৃতীয় স্থানে অর্থনৈতিক দিক থেকে তৃতীয় স্থানে উঠে এসছে ভারত। কোথায়? আমাদের শুনে আমাদেরকে প্রথম স্থানে আসতে হবে। আমরা করছি না, গরিব মানুষের সঙ্গে গরিব মানুষ কোনো ট্যাক্স ফাঁকি দেয় না। এক মিনিট, গরিব বাবা মায়েরা বা মধ্যবিত্ত বাবা মায়েরা তারা তো মেয়ের বিয়ে যখন দিতে যাচ্ছে বা ছেলের বিয়ে দিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো তারা একটা দুবিধায় পড়ছেন, সোনা দেবো নাকি একটা অন্য কিছু প্লাস্টিকের আলমারি দিয়ে দেবো, তাই তো প্রদ্যুৎ? সেটা তো স্বাভাবিক, প্লাস্টিকের গয়না আসবে এরপরে। এরকম দাম বাড়তে থাকলে আর গরিবদের মধ্যে বিশেষ সেটা কেন, এই ট্যাক্সটা কেন খরচা করা যাচ্ছে না? ইচ্ছা থাকে, জলের তরফ থেকে ইচ্ছা আছে, ইচ্ছা থাকবেও, ইচ্ছা করাও ওর মায়ের বাবার কর্তব্য আছে, এটা করবে। কিন্তু হয়তো সাধ্যের পর আসে না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিচ্ছু গরিবদের মধ্যে সে কিচ্ছু পারবে না এই সরকার। ঘটনা হচ্ছে কি যে সোনা টোনা খারাপ হয়, টিএমসি নেতারা বড় বড় চেন ঝুলে যাচ্ছে, তো ওই চেন ঝুলে রাখা দাম বেড়ে গেছে। এগুলো ঠিক আছে, কারণ যে হাড়ির চেন, গলার চেন, ঠিক আছে, চেন গুলো শুনে ব্যাপার হচ্ছে কি যে ওনারা ভারতটাকে একটা দানচক্র বানাতে চায়, আর অন্য কিছু না। ভারত যে নিজের পায়ে দাঁড়া, স্বাবলম্বী হোক, অর্থনীতি থেকে মানে শক্তিশালী হোক, বিকশিত হোক, ওনারা চায় না। এবারে পেট্রোল ডিজেলের কথা গৌরাঙ্গদা এর আগেও বলেছিলেন, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কিন্তু একদম হেসেলে হেসেলে সবার মহিলাদের ঘরে ঘরে, সেই আবার মহিলা ভোট ব্যাংক। এখানে কিন্তু একটা বড় অস্ত্র কেন্দ্র সরকার, তৃণমূলের কাছে বড় অস্ত্র। কেন্দ্র সরকার যে করটা নেয়, জ্বালানি গ্যাসের উপরই হোক আর তেলের উপরই হোক, তার করের পার্সেন্টেজ কত আছে, আর রাজ্য সরকার সেখানে কত পার্সেন্টেজ কর নেয়? রাজ্য সরকার ট্যাক্স নিয়ে তো আপনার রাজ্য সেন্ট্রাল ট্যাক্স এবং জিএসটি বাবদ সব ট্যাক্সের টাকা তো আপনারা নিয়ে নেন, রিটার্ন কি দেন? ট্যাক্স কাটা হয় একসাথে, সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স, যে টাকাটা কাটা হচ্ছে সব টাকা আপনারা দেন না। আপনারা কোনো টাকা রাজ্যের কোনো টাকা দেন না, আপনারা 100 দিনের টাকা দেন না, কোনো টাকা আপনারা দেন না। তার 60% ট্যাক্সের অর্থ বাংলাদেশ থেকে যায়। ওনার মিথ্যা কথা থাকে না, চোরের মায়ের আজকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস রাজ্য সরকার ট্যাক্সটা কমিয়ে দেবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এই ক্ষেত্রে কি মনে হয় কোনোভাবে যে এটাতে যদি জিএসটির আওতায় নিয়ে আসা হতো তাহলে পরে দাম অনেকটা লাগামে আসতো? হ্যাঁ, এটা খুব ভালো কথা আপনি বলেছেন যে এটা এখনো পুরানো সেই আমাদের সেল ট্যাক্সের নিয়মেই ওটা চলছে। জিএসটিতে আনলে পরে স্বাভাবিকভাবেই রেটটা কমে গেলে সরকারের রেভিনিউটা কম হবে, যার জন্য ওখানে হাত দিচ্ছে না। মদের ক্ষেত্রেও তাই আছে, সেখানে পুরানো যে পদ্ধতি আছে সেটাই চলছে। এটা রেভিনিউ জেনারেট করার জন্য সরকার তাহলে কি মিলি ঝুলি কোনোভাবেই চলছে, একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা তো একটা ব্যাপার আছে। আপনি ওই জায়গায় থেকে বলতে পারবেন না, দেশ চালানোর ক্ষেত্রে কোথাও একটা মেলবন্ধন থাকবে। তো এই জায়গাটায় এই যে কেন করা হচ্ছে না, এই যে এই কথাটা যে উনি বললেন যে কোথাও সরকারের আয়টা কম হবে, সেই কারণে জিএসটি আওতায় আনার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার সেটাকে সমর্থন দেয় না। এটা তো ট্যাক্সের ব্যাপারটা, অনেক রাজ্য যারা বিরোধী আছে তারা দেয়, কারণ যে সেখানে ট্যাক্সের মানে সিংহভাগ অর্থ তারা পাচ্ছে, তাদের কোন জায়গায় দুর্গা পূজাতে আর লক্ষ টাকা আর করার জন্য টাকা দেবে না, মহোৎসব করার জন্য সেই ট্যাক্সের পরিমাণ কেন্দ্র সরকার ট্যাক্সটা তো ধার্য করে জিএসটি ইমপ্লিমেন্ট করতে পারে, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ট্যাক্সটা তো ধার্য করে দেওয়া যেতেই পারে।
তার অধিকাংশ ট্যাক্সের পয়সা রাজ্য সরকার পাচ্ছে, 60% পাচ্ছে। কে ধার্য করবে? মানে এই যে পুরো যে কেন্দ্রের যে বাজেট, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো একটা ধার্য করে দেওয়া যেতেই পারে যে এটার ক্ষেত্রে জিএসটি লাগু করা হলে এত পার্সেন্ট স্টেটের, এত পার্সেন্ট সেন্ট্রাল। আগেই করা আছে, আগেই করা আছে 60% রাজ্য আগেই চলে যাবে। ওখানে বাজেট জিএসটি আওতায় হচ্ছে না। রান্নার গ্যাস, রান্নার গ্যাস রাজ্য সরকার চাচ্ছে না, কারণ ওখান থেকে যে টাকাটা পাচ্ছে, কেন্দ্র সরকার যে ট্যাক্সটা পাচ্ছে জ্বালানির থেকে বা ট্যাক্সের পয়সা সমস্ত কাজ হচ্ছে, তার অর্থ রাজ্য সরকার সেটাকে কি কিছু কোনো কাজে লাগছে না, ওগুলো ফালতু কথা। এগুলো করে তো দোষারোপ চলবে, এগুলো চলবে, মানুষের তো কোনো লাভ হবে না এখানে। সেই রান্নাঘরে তো হাত পুড়ছে, মধ্যবিত্তের পকেট পুড়ছে, এবং যারা গাড়ি বাইক, এখন তো ই বাইকের শিল্পের সম্ভাবনা একটা ইথানল, সেদিকেও কোনো নজর দেওয়া যাচ্ছে না। ব্যাপার হচ্ছে কি, সব চেষ্টা চলছে। আর ভবিষ্যতে কি হবে? প্রশ্ন, ভবিষ্যতে কি হবে? পেট্রোল ডিজেল তো মানে বাইরের দেশ থেকে আসছে, এখানকার তো না, কিন্তু এখানে যেটা হচ্ছে আলু হচ্ছে, পেঁয়াজ হচ্ছে, রসুন হচ্ছে, শাকসবজি হচ্ছে বর্তমান। আর যে সময় ফুলকপি মানে 1 টাকা কিলো পাওয়া যায়, সেখানে আমার 20 টাকা কিলো কিনে হচ্ছে। এটা তো রাজ্য সরকার দেখাচ্ছে। পেট্রোল থেকে তৈরি হচ্ছে, ডিজেল থেকে তৈরি হচ্ছে, পণ্য পরিবহনে যে খরচাটা, কৃষক কি ভাতে পারবেন? কৃষককে কি ভাতে পারবে? কৃষক আপনার সামনে নির্বাচন, প্রায় আমরা শেষের দিকে, সামনে নির্বাচন রয়েছে। তো এই যে আজকে বাজেট সংক্রান্ত বিষয়গুলো, এটা তো মানুষের ভেতরে একটা কাজ করবে, একটা তো প্রভাব ফেলবে, এটা তো স্বাভাবিক। কি মনে করেন যে মানুষ কেন বিজেপি মুখী হবে, বা বিজেপি সিম্বলের দিকে কেন বাজেটের কারণে কেন দেবে? মানুষ এই জনমুখী কল্যাণে সর্বক্ষেত্রে সমস্ত কাজ করা আছে। আপনার সর্বক্ষেত্রেই যে আজকে বাজেটটা পেশ হয়েছে, মানুষ তাদের খুশি আছে, খালি খুশি তৃণমূল কংগ্রেস নাই। আপনাকে একটা কথা বলি, 2011 সালের আগেও কিন্তু মানুষ আশা করে ভোট দিয়েছিল, এবারে কি 2026-এর আগেও মানুষ আশা করে ভোট দেবে? মানুষ এখন বর্তমান তৃণমূল কংগ্রেসের যে এই যে স্বৈরাচারী চলছে, দুর্নীতি চলছে, এই যে দাদাগিরি চলছে, গুন্ডাগার্দি চলছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ ভোট দিবে না। ঠিক আছে, কিছু মানুষ তো পরিষেবা পাচ্ছে না, হ্যাঁ, অস্বীকারের তো জায়গা নেই। পরিষেবা শুনে স্বাস্থ্য যে ওই যে ইয়ে আছে না, কি বলছে সমব্যথী প্রকল্প, মানে মানুষ মারা গেলে 2000 টাকা পাওয়া যায়, এটা ওনাদেরই সরকার চালু করছে। কিন্তু সেই সমব্যথী প্রকল্পের টাকা নিতে গেলে ওনাদের নেতাদেরকে 1000 টাকা কাটমানি দিতে হয়। ঠিক আছে, এই তো পরিষেবা পাচ্ছে, ঠিক আছে, এই পরিষেবা। আপনি একটা ঘর দিলে ঘরের টাকা দেওয়ার জন্য 30,000 40,000 টাকা কাটমানি দিতে হচ্ছে। যে লোকটা 30,000 40,000 ঘরে কাটমানি দিতে পারছে না, সেই গরিব লোকরা আজও পর্যন্ত ঘর পায় না। সমস্ত মাঠে খোঁজ করে কারা ঘর পেয়েছে, তৃণমূল
টিএমসি মেগার ঘর হয়েছে, দোতলা ঘর হয়েছে, তিনতলা ঘর হয়েছে, টিএমসি মেগার পাইছে ওই আবাস যোজনার ঘর। শৌচালয় কারা পাইছে? ওই গরিব লোকরা পায়নি, শৌচালয়টা পেয়েছে তৃণমূলের নেতারা। বিষয়টা উন্নয়নের রাজনীতি আর ভোটের রাজনীতি তো একেবারেই ফারাক। আপনারা রাজনীতিবিদ, আপনারা জানেন। এবার সুবিধা নেওয়ার পরেও কিন্তু অনেক সময় মানুষ ভোট দেয় না, এই বিষয়টা রয়েছে, তাই তো প্রদ্যুৎদা? কিন্তু এই যে আজকের বাজেট, আমি একটাই প্রশ্ন, আজকের যে বাজেট এটা সামনের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? কারণ কি তেমন উল্লেখযোগ্য কিন্তু সাধারণ মানুষের জন্য কিছু দেখা যাচ্ছে না। শুনে সাধারণ মানুষের জন্যই বাজেটটা আছে। কারণ হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে সরাসরি ভাবে তো কিছু নেই। সাধারণ মানুষের কাছে আমরা আমাদের বাজেট নিয়ে আমরা যা নিশ্চয়ই যাবো, পৌঁছাবো। বাজেট আমাদের কি আছে, মানুষের কি হিতে লাগবে, ভারতকে কিভাবে বিকশিত করা যাবে সেই বিষয় নিয়ে এই যে উন্নয়নমূলক বাজেট আছে, মানুষের কাছে আমরা নিশ্চয়ই যাবো। কিন্তু ঘটনা হচ্ছে কি যে মানুষকে আমরা তার জবাব দেবো, মানুষকে আমরা তার রিপোর্ট কার্ড পেশ করবো। আমাদের তো আর তৃণমূল কংগ্রেসের কাছে করতে হবে না। তো কারণ যে মানুষ আমাদের এই জনমুখী বাজেটকে দিয়ে দেখে মানুষ তো বিজেপির পক্ষে আছে, মানুষকে বিজেপির পক্ষে আছে কারণ দুর্নীতির কারণে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি যে এই যে 26-এ নির্বাচন স্বীকার করলেন অন্যভাবে যে ওনাদের দুর্নীতির কারণে মানুষ আপনাদের পক্ষে, আপনাদের উন্নয়নের কারণে নয়। আমাদের উন্নয়ন তো আছে, একদিকে উন্নয়ন সরকার যে আপনি যে যেখানে যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি আছে বা ভারতীয় জনতা পার্টির সঙ্গে মেলবন্ধনে আছে, সেই রাজ্যের ডেভেলপমেন্ট দেখেন আর আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট দেখেন। এখানে আমাদের রাজ্যের লোককে পড়াশোনার জন্য দক্ষিণ ভারতে যেতে হচ্ছে, স্বাস্থ্য পরিষেবার জন্য দক্ষিণ ভারতে যেতে হচ্ছে, আমাদের এখানকার লোককে মানে কাজের জন্য পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যেতে হচ্ছে, আর তার থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছে। আর এর জন্য আগামী যে 26-এ নির্বাচনটা হবে, এই 26-এ নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন অনিবার্য, সময়ের অপেক্ষা। ভগবান কৃষ্ণ বলেছিল অর্জুনকে যে তুমি যে ধনুষ্বাণটা পরিত্যাগ করেছো কিসের জন্য, কিসের মোহগ্রস্ত? তুমি মোহগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ধনুষ্বাণ করো, তুমি কারা দিতে পারবা? তোমার আত্মীয় পরিজন কি তুমি ভাবছো ওরা মরে আছে, ওদেরকে মেরে রেখেছি? তৃণমূল কংগ্রেসকে মেরে রাখা হয়েছে, 26-এ নির্বাচন কেবলমাত্র মানুষ ভোটারটা দাঁড়াবে আর ভারতীয় জনতা পার্টির সরকার হবে। পাশেই বিহার রয়েছে, কি হয়েছে কর্মসংস্থান? আমাদের সরকার বিহারে যে সরকারটা ছিল একবার কোনো সময় আরজেডির সাথে ছিল, কখনো কংগ্রেসের সাথে ছিল, কখনো বিজেপির সাথে ছিল, মানে 5 মাস 6 মাস 1 বছর ধরে রদ বদল করতে গেছিল। তারপরে বিহারের জন্য যে বিশেষ ওরা প্যাকেজ ছিল সেই প্যাকেজ কেন্দ্র সরকার ঘোষণা করেছিল। আর আজকে ভারতীয় জনতা পার্টির সাথে ওরা অ্যালায়েন্স করে সেখানে ক্ষমতা এসেছে। আর ডবল ইন্ডিয়া সরকার দেখবেন যে আগামী দিনে বিহারে, আজকে বিহারের রাস্তাঘাট দেখেন, ওখানে ডেভেলপমেন্টটা দেখেন, ওখানে আজকে যে লোকের মানটা দেখেন, যে আগে বিহারের লোক বাংলাদেশে কাজ করতে আসতো, আজকে বাংলার লোক বিহারে কাজ করতে যায়, এইটুকু ডিফারেন্স হয়ে গেছে। সাংবাদিক হিসেবে এই নামটা উচ্চারণ করা যায় না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যুব সমাজের জন্য আপনারা কি করেছেন আগে বলুন, তারপর ওই কথাটা বলছি। শুনে যুব সমাজ বিহারের ক্ষেত্রে বললাম তো, বিহারের যে বিষয়টা আমি বললাম, ভারতীয় জনতা পার্টির এবার যে সরকারটা হয়েছে, এই সরকার আমাদের বিশ্বাস আছে যে এই সরকার যে আমাদের গঠবন্ধন, এই গঠবন্ধন 5 বছর চলবে। আর এই 5 বছরে যে যুবক সম্প্রদায়ের ছেলেদের জন্য কি করতে হয়, কি করা যায়, কিভাবে কর্মসংস্থান পাওয়া যায় আর কিভাবে পাবে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার, ডবল ইন্ডিয়া সরকার করবে। কিন্তু ওই পার থেকে মানে বিহার থেকে তো প্রচুর হোটেলে দেখা যায় বিহারের অনেক যুবকরা তারা আসে এখানে অন্য উদ্দেশ্যে। শুনেন ব্যাপার যেটা বিহারে বন্ধ রয়েছে, যেটার কারণে অনেক সময় পুলিশ রেড করে, সেটার কারণে অনেকে ধরাও পড়েছেন হয়তো বেঙ্গলের লোক। সেটা বন্ধ হওয়ার কারণে সেই নেশার টানে কিন্তু এখানে বিহারের প্রচুর ছেলেরা আসছে। তাহলে কি একেবারে ভেতর থেকে মূল থেকে কি উপড়ে ফেলা সম্ভব হয়েছে? কোথাও কি অর্থনৈতিক ভাবে লস হচ্ছে না? বিহার থেকে লোক আগে আসতো, ভালো করে শুনুন, বিহার লোক আগে আসতো, কাজে এখন আর আসে না, এখন কমে গেছে। যদি একেবারে তো পরিবর্তন হবে না, একেবারে পরিবর্তন হবে, ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা চলছে আর পরিবর্তন হবে। বিহারে আজকে যে মানে জঙ্গল রাজ ছিল বিহার, সে বিহার আগে জঙ্গল রাজ হয়ে পশ্চিমবাংলা জঙ্গল রাজ হয়ে গেছে। আর এই জঙ্গল রাজ্যে মানুষ পরিত্রাণ চাচ্ছে, বিহার পরিত্রাণ পেয়ে গেছে, কিন্তু আমরা কোনো পরিত্রাণ পাবো? মানুষ মানে ভগবানকে প্রতিনিধিত্ব চাচ্ছে না। একটা সোজা সাপটা প্রশ্ন করেছিলাম যে এই বাজেটের জন্য আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে, ওই ইভিএম এর বোতামটা কেন চাপবে, কোন ভরসায়? তো যাই হোক, একটা গোল গোল উত্তর পেলাম বিশ্ববিদ্যালয় আপনার থেকে। এটা ঐতিহাসিক বাজেট, উন্নয়নের বাজেট, দারিদ্র দূরীকরণের বাজেট, এখানে শিক্ষা আছে। আমরা
আশাবাদী, আমরা অবশ্যই প্রত্যেকেই আশাবাদী, আপনিও আশা নিয়েই থাকছেন যে ভোট মানুষ দেবে, কিন্তু আপনারা তো রাজ্যের শাসক দলে রয়েছেন। আজকের যে এই বাজেট কি মনে করছেন, ছোট্ট করে নেব, যে এই বাজেট, সেই বাজেট কি আপনাদের ভোট ব্যাংকে থাবার দেবে? দেখুন, এই বাজেট জনমুখী নয়, সাধারণ মানুষের জন্য নয়, এটা শিল্পপতি বা কর্পোরেটদের জন্য। ট্যাক্স ছাড়ের কথা, সাধারণ মানুষ ট্যাক্স প্রত্যেকটা জিনিসই যখন কেনে তখন ট্যাক্সটা পেইড করে। ট্যাক্স আম্বানি আদানিরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যেগুলো পালিয়ে যায়, তারা ট্যাক্স দেয় না। বিজেপির সময় সব থেকে বেশি দেখা দিয়েছে। সাধারণ মানুষের বাজেট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট 2 তারিখে হবে বা 3 তারিখে হবে। বাংলার যে বাজেট হবে, ওনারা স্বাস্থ্য খাতে যত টাকা খরচা করবে তার 3 গুণ টাকা শুধুমাত্র রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করবে। শিক্ষা খাতে, শিল্প খাতে, রাস্তাঘাটে, প্রত্যেকটা খাতে যে বাজেট হবে এবং কর্মসংস্থানের কথা বলছেন, কর্মসংস্থানও দেখবেন যে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রসেস শুরু এবং কাজ চলছে। 26,000-এর চাকরি যারাকে ফলস ভাবে খেতে চেয়েছিল, কদিন আগে ইন্টারভিউ এক্সাম হলো, তাতে বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও তারা পরীক্ষা দিতে আসছে। তার চিত্র নিউজ চ্যানেলে সব জায়গাতে দেখা গেছে। কর্মসংস্থানে 1 নম্বর স্থানে দাঁড়িয়ে থাকবে। প্রতিকূলতা সত্ত্বেও এবং আর্থিক বঞ্চনা, কেন্দ্র সরকার জিএসটি বাবদ যে টাকা কেটে দেয়, সেই টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চিত করে রেখেছে। কেন্দ্র সরকারের জন্য আমরা উন্নয়ন করতে পারছি না। সেই টাকা না দিলে পরেও 100 দিনের কাজের টাকা এখনো দিচ্ছে না। গোটা দেশে বন্ধ, মহাত্মা গান্ধী প্রজেক্টকে বন্ধ করে রেখেছে। আজকে হাজার হাজার কোটি টাকা প্রান্তিক মানুষের টাকা নয়ছয় চলছে। আর শিল্পপতিদেরকে ওখানে হাজার হাজার কোটি টাকা ছাড় দেওয়া হচ্ছে এবং তাদের ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের অর্থনীতিটা এবং সেটা এই বাজেটের পর সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডারে ভরসা রাখবেন, নাকি অন্য কোনো এই লাখপতি দিদির মতো কোনো প্রকল্পের প্রতি ভরসা রাখবেন, সেটা কিন্তু সময় বলবে। তবে আজকের এই মুহূর্তে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। ফিরে আসছি একটা বিরতির পর। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন